আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের ছোট্ট আরেকটি চ্যাপ্টার মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে কথা বলবো। মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে আমাদের মেইনলি দুইটা টপিক আছে, যেই দুইটা টপিক থেকেই প্রতি বছর আমাদের কোশ্চেন হয়ে থাকে। আরও দুই একটা টপিক আছে যেগুলা থেকে দেখা যায় প্রতি 10 বছরে একবার অথবা প্রতি 5 বছরে একবার কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, এই যে দেখো, এখানে আমাদের এই চ্যাপ্টারের সবগুলো টপিক এখানে লেখা আছে। আমাদের প্রধানত টপিক হচ্ছে জি এর মানের যে তারতম্য এবং এর ব্যবহার, এটা হচ্ছে আমাদের মেইন টপিক। দেন আমাদের আরেকটা টপিক হচ্ছে কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত। এই দুইটা টপিক হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে যদি আমি বলি এইগুলাকে যদি আমি 7 স্টার দিই, এটাকে যদি আমি 7 স্টার দিই, তাহলে আমাদের এরপরেই যেই টপিকটা কম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনটা আমাদের মুক্তিবেগ সংক্রান্ত, এটা হচ্ছে আমাদের 3 স্টার। বুঝা গেছে? এই তিনটা টপিকের বাইরে থেকে বলতে গেলে কোশ্চেন হয়ই না। এখন আমাদের প্রাবল্য এবং হচ্ছে কৃতকাজ, প্রাবল্য এবং কৃতকাজ থেকে দেখা যায় প্রতি 10 বছরে একবার, প্রতি 10 বছরে একবার অথবা প্রতি 10 বছরে দুইবার এরকম টাইপের প্রশ্ন এসে থাকে। তারপর আমরা এই টপিকগুলো, যতগুলো টপিক আছে সবগুলো টপিককে আমরা কভার করব এবং এইখান থেকে এর সূত্রগুলো দেখব। দেন সূত্রের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেগুলোকে দেখব এবং এই টপিকগুলো থেকে কী ধরনের প্রশ্ন আসছে এবং এই প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারবো, এইগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো পুরো ক্লাস জুড়ে। তো আশা করি তোমরা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই টপিক থেকে, এই চ্যাপ্টার থেকে 10 মার্ক 100% ক্যারি করতে পারবে ইনশাল্লাহ। তো চলো ক্লাসটি শুরু করে দিই। প্রথমে দেখো আমাদের টপিক নাম্বার 1, জি এর মানের তারতম্য। হ্যাঁ, জি এর মানের তারতম্য। তাহলে এইখানে দেখো, আমরা প্রথমে আগে জি এর মানটা লিখে নিই। জি এর মানকে আমরা কীভাবে, জি এর মান নির্ণয় করার যে সূত্রটা আছে সেই সূত্রটা কি? ধরো জি ইকুয়ালস টু হয়ে যায় কত আমাদের, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের জি এর অভিকর্ষ ত্বরণের সূত্র। এখন এখান থেকে আমরা একটু পরিচিত হব। এখানে জি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক 6.67 ইন্টু 10⁻⁻11। আমাদের এইটার মানটাকে একটু মনে রাখা লাগবে। হ্যাঁ, এটার মানটাকে একটু মনে রাখতে হবে। তারপরে এম হচ্ছে কি, এম হচ্ছে আমাদের যেই গ্রহের বা যেই উপগ্রহের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবে সেই উপগ্রহের ভর। তাহলে এম হচ্ছে আমাদের ভর। এরপরে দেখো আমাদের আর, আর এর মান কত? আর হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে এটাকে আমরা দূরত্ব আকারে ধরতে পারি। আমরা যেই উপগ্রহের, যে উপগ্রহ বা গ্রহের জি এর মানটা নির্ণয় করব, যেই বিন্দুতে নির্ণয় করব কেন্দ্র থেকে তার দূরত্ব। এই যে ধরো আমি পৃথিবীর পৃষ্ঠে জি এর মান সমান সমান কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কত আমাদের পৃথিবীর পৃষ্ঠে জি এর মান। ওকে, অলরাইট। তাহলে এটাকে একটু যদি আমরা মনে রাখি যে পৃথিবীর পৃষ্ঠে এটা জি এর মান হচ্ছে এত। এখন তার মানে এইখান থেকে যদি আমি দূরত্বটাকে বাড়িয়ে দিই তাহলে জি এর মানটা কমে যাবে, কারণ যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে দেওয়া আছে। ওকে, তাহলে এখন দেখো আমি যদি এই পর্যন্ত উচ্চতায় কোনোভাবে আসি, এইখান থেকে এই পর্যন্ত উচ্চতায় আসলাম, যেটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই এইচ উচ্চতায় আমাদের জি এর মানটা কত হয়ে যাবে? তাহলে অবভিয়াসলি জি এইচ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপরে স্কোয়ার। এখন ওইটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন তুমি চাইলে এই 2 নম্বর সমীকরণ থেকে ডিরেক্ট মানগুলো বসিয়ে তুমি অ্যান্সার বের করতে পারবা। ঠিক আছে, কিন্তু সবসময় আমাদের সেই অভিকর্ষ স্তর, সেই গ্রহ বা উপগ্রহের ভরটা দেওয়া থাকবে না, ব্যাসার্ধটা দেওয়া থাকবে না। ঠিক আছে, তখন আমাদের কি লাগবে, ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে। তখন আমাদের দেখা যাবে যে অনুপাত আকারে যদি আমি বের করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। অনুপাতটা কিভাবে দেখো, জি এইচ ডিভাইডেড বাই, যদি আমি জি দ্বারা ভাগ করে দিই জি এইচকে, তাহলে দেখো তো আমাদের কি আসবে, জি এম দুই পক্ষ থেকেই কি হয়ে যাবে, চলে যাবে। কারণ আমাদের যেহেতু ভাগ করছি, দুইটাই আমাদের একইভাবে একই মান আছে, একই গ্রহের জন্য আমরা বের করতেছি, তাহলে জিও চলে যাবে, এমও চলে যাবে, তাই না? তাহলে উপরে থাকবে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমাদের জি এইচ যেহেতু উপরে, তার মানে আর প্লাস এইচ আসবে নিচে এবং আর চলে যাবে কোথায়, উপরে। এইটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে সুতরাং এখন দেখো তো, জি এইচ ইকুয়ালস টু কত হয়ে যাবে, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপরে স্কোয়ার ইন্টু হয়ে যাবে কত আমাদের, জি এর মান। তাহলে এখন কি হয়ে যাবে, এই মানটাই হচ্ছে কি আমাদের মেইনলি, এই সূত্রটাই হচ্ছে কি আমাদের
অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার জন্য প্রধান সূত্র। এটাকে একটু আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটাকে আমরা একটু মুখস্থ রাখবো। এটা হচ্ছে কি আমাদের এই উচ্চতায় জি এর মান। আবার দেখো, আমরা যদি ডি গভীরতায় যাই, তাহলে ধরলাম এইটুকু হচ্ছে আমাদের গভীরতা। তাহলে আমাদের দূরত্বটা কত থাকবে? আর এইখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব পর্যন্ত বের করা লাগে। এখান থেকে এই পর্যন্ত কত হয়ে যাবে? আর মাইনাস ডি হয়ে যাবে। তাহলে আমাদের আর মাইনাস ডি দূরত্বে আমাদের বের করা লাগবে। যখন আমরা গভীরতায় জি এর মানটা বের করব, তখন আমরা ঘনত্ব দিয়ে বের করব। কারণ কি? আমাদের জি এর মান পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও কমবে, নিচের দিকে গেলেও কমবে। আমাদের পৃষ্ঠেই সর্বোচ্চ মান থাকে সবসময়। তাহলে এখন দেখো তো, আমরা যদি পৃষ্ঠে জি এর মানটা বের করতে চাই, জি মান কত হয়ে যাবে? 4/3 পাই রো জি। এই জি বলতে আমাদের এই জি আসবে আর, ঠিক আছে? আর হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। এটা হচ্ছে আমাদের জি এর মান নির্ণয় করার সূত্র, ঠিক আছে? এটা দিলেও আমাদের পৃথিবীর পৃষ্ঠের এই মানটাই আমাদের আসবে। তাহলে এইবার দেখো তো, যদি আমি সুতরাং গভীরতায় যদি নির্ণয় করি, তাহলে কত আসবে? 4/3 পাই রো জি। এই আর যে দূরত্বটা, তার জায়গায় কী হয়ে যাবে? আর মাইনাস ডি হয়ে যাবে না? কারণ আমাদের ডি গভীরতায় চলে আসছে। তার মানে কেন্দ্র থেকে দূরত্ব, ওই বিন্দু পর্যন্ত দূরত্ব আর মাইনাস ডি আছে। ওকে, তাহলে এইবার দেখো, এটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে জিডি ডিভাইডেড বাই জি যদি আমি লিখি, তাহলে কত আসবে ভাইয়া? তাহলে ওইটাকে জাস্ট 2 নাম্বার সমীকরণকে এটা দ্বারা ভাগ করে দিলে উপরে থাকবে, দেখো তো, আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর। তাহলে এইবার কি লেখা যাবে? জিডি ইকুয়ালস টু 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর ইন্টু কত হয়ে যাবে? আমাদের জি লেখা যাবে না? তাহলে আমরা যদি গভীরতায় যদি কোনো জি এর মান বের করতে চাই, তাহলে আমরা ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের যে কোনো একটা স্থান উপরের দিকে গেলে অথবা নিচের দিকে যদি আমি আসি, তাহলে জি এর মানের দুইটা নির্ণয় সূত্র। আরেকটা মান হচ্ছে কি আমাদের পৃথিবীর আহ্নিক গতির জন্য আমাদের জি এর মানের তারতম্য ঘটে। ধরলাম এখানে আমাদের কোণের মান হচ্ছে কত? ল্যামডা। আমরা একটু পৃথিবী সম্পর্কে পরিচিতি লাভ করি। এই যে পৃথিবীর, এইটা হচ্ছে কি আমাদের নর্থ পোল, এই নিচেরটাকে আমাদের সাউথ পোল বলা হয়। এদেরকে আমাদের কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের মেরু। এবং এই যে আমাদের ইস্ট এবং ওয়েস্ট দেওয়া আছে, এটাকে বলা হয় কি আমাদের বিষুব অঞ্চল। ওটা আমাদের মেরু অঞ্চল, এটা হচ্ছে কি আমাদের বিষুব অঞ্চল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঘটনা। এখন দেখো, আমাদের এই জায়গা এবং এই জায়গা, এই মানগুলো যে আমাদের ঘুরতেছে, বা এই বিভিন্ন পৃথিবীর শেপটা কিন্তু আমাদের গোলাকৃতির না, ঠিক আছে? এই যে বিভিন্ন পজিশন আছে, এই বিভিন্ন পজিশনের জন্য আমাদের জি এর মানের পরিবর্তন ঘটবে। এই মানের পরিবর্তনটা আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা জি প্রাইম দ্বারা প্রকাশ করতে পারবো, ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ল্যামডা হচ্ছে কত? আমাদের এই যে এটাকে, এই যে বিষুবীয় অঞ্চলের সাথে যে রেখাটা আছে, ঠিক আছে, অক্ষাংশ, এই অক্ষাংশের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটা বের করতে হবে কেন্দ্র থেকে, ঠিক আছে? সেই মানটা আমাদের হচ্ছে ল্যামডা দ্বারা আমরা প্রকাশ করেছি। এখন ওমেগা হচ্ছে কি আমাদের কৌণিক বেগ, ঠিক আছে? কৌণিক বেগ আমরা কিভাবে প্রকাশ করতে পারি? 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে এটাকে চাইলে আমি মানটা বের করতে পারবো। টি হচ্ছে কি আমাদের পর্যায়কাল, উপরে আমাদের 2 পাই। পর্যায়কাল কত? আমাদের 24 ঘন্টা, তাই না? আমাদের আহ্নিক গতি আছে, আর একটা হচ্ছে বার্ষিক গতি আছে। বার্ষিক গতি কাকে বলা হয়? পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে আসতে যেই সময়টা লাগে 365 দিন, সেটা হচ্ছে আমাদের বার্ষিক গতি। আর আহ্নিক গতি হচ্ছে কি পৃথিবী তার পৃষ্ঠ বরাবর ঘুরে একবার ঘুরতে যেই সময় লাগে সেটা আমরা জানি কি 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে প্রকাশ করি, তাহলে আরও এর সাথে 3600 গুণ করতে হবে। দেন যেই ভ্যালুটা আসবে 7.27 ইন্টু 10⁻⁻5 রেডিয়াস পার সেকেন্ড। আমি আশা রাখবো তোমরা এই মানটাকে একটু মুখস্থ করে ফেলবা, তাতে তোমাদের জন্য ক্যালকুলেশন করা অনেক সুবিধা হবে, ঠিক আছে? আর হচ্ছে কি আমাদের পৃথিবীর যে নর্মাল ব্যাসার্ধ আছে যেটা, সেইটা। এখন দেখো, এটা আমাদের পরিবর্তনের জন্য মানটা বের করছি। এখন আমি যদি বিষুবীয় অঞ্চলে যদি বের করি, তাহলে দেখো তো, বিষুবীয় অঞ্চলে যদি জি এর মানটা বের করি, তাহলে বিষুবীয় অঞ্চলে আমাদের এই মানটা, ল্যামডার মানটা 0 হয়ে যাবে। তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই বিষুবীয় অঞ্চলে আমাদের জি এর মান হয় কত? সর্বনিম্ন। এখানে কত হয় আমাদের? সর্বনিম্ন। আমাদের
যে আদর্শ মান ধরা হয় জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান, সেই আদর্শ মানটা কত? জি এর আদর্শ মান যখন ল্যামডা সমান সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি অক্ষাংশে আমাদের জি এর মানকে আদর্শ মান ধরা হয়, সেই মানটা হচ্ছে 9.81। ঠিক আছে, তাহলে দেখো এখন বিষুবীয় অঞ্চলে আমাদের জি এর মানটা হয়ে যাবে, এখানে জি এর মানটা হয়ে যাবে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এই মানটাকেও তোমরা একটু মুখস্থ রাখবা। আবার মেরু অঞ্চলে আমরা যদি মেরুতে যাই, তাহলে মেরুতে আমাদের জি এর মান সব থেকে বেশি, তাহলে জি এর মানটা কত হয়ে যাবে? 9.83 হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে এই মানটা সব থেকে বেশি মেরু অঞ্চলে। আমি আশা রাখছি যে এই মানটাকেও তোমরা একটু মুখস্থ করে ফেলবা। বুঝে গেছে? তাহলে আমাদের বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, আদর্শ মান কোথায় ধরা হয়? আদর্শ মান ধরা হয় 9.81, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি অক্ষাংশে। এবং হচ্ছে কত? মেরু অঞ্চলে জি এর মান সব থেকে বেশি, সেটা হচ্ছে কত? 9.83। অলরাইট, তাহলে এইবার দেখো আমরা এখান থেকে একটু প্রশ্ন সলভ করব। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, চিত্রে কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে। কিউ বিন্দুটা কোথায়? এই জায়গায়। তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ বের করার জন্য কি জানি, কিউ যেহেতু আমাদের উচ্চতায় চলে গেছে, তাহলে জি এইচ একটু আগেই দেখেছি আমরা, তাই না? আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপরে আমাদের স্কোয়ার দেওয়া আছে, ইন্টু হচ্ছে কত? জি। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান এই যে 9.8 দেওয়া আছে, তাই না? তাহলে দেখো তো এখানে আর এর মান কত দেওয়া আছে? আর এর মান হচ্ছে কোনটা? এইটা, ও এন, এটাই হচ্ছে আমাদের আর, এই গ্রহটার ব্যাসার্ধ। ওকে, তাহলে ও এন কত দেওয়া আছে? 6.4 ইন্টু 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার দেওয়া আছে। তার মানে এটাকে আমি যদি 6 দিই তাহলে মিটার হয়ে যাবে। প্লাস এইচ এর মান কত দেওয়া আছে দেখো তো, এইচ এর মান, এটা হচ্ছে পি বিন্দু, পি কিউ এর মান কত দেওয়া আছে? 100 কিলোমিটার। ঠিক আছে, তার মানে 1 ইন্টু 10⁵ মিটার হয়ে যাবে। একবারে দুইটাকে আমি মিটার আকারে লিখলাম। অলরাইট, তাহলে এরপর দেখো তো এখন আমাদের উপরে কত আছে? উপরে হয়ে যাবে আমাদের আর 6.4 ইন্টু 10⁶, এর পুরোটার উপরে আমাদের একটা স্কোয়ার দেওয়া আছে, ইন্টু জি এর মান কত? 9.8। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখবো 9.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। দ্যাটস ইট। বোঝা গেছে? তাহলে এরপর দেখো আমাদের এখানে বলছে যে 5 কেজি ভরের একটি বস্তুকে পি এবং কিউ বিন্দুতে ওজনের তুলনা করতে হবে। তাহলে পি বিন্দুতে জি এর মান কত? জিপি সমান সমান আমরা জানি পৃথিবীর পৃষ্ঠে, তাই না? তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সুতরাং পি বিন্দুতে আমাদের ওজন কত আসবে? 5 ইন্টু 9.8। আবার দেখো কিউ বিন্দুতে যদি আমি জি এর মানটা পাই, তাহলে জি এর মান কত পেয়েছি বলো তো? কিউ বিন্দুতে জি এর মান আমরা 9.5 পেয়েছি না? 9.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অলরাইট, তাহলে সুতরাং কিউ বিন্দুতে ডাব্লিউ আমরা কত পাবো বলো তো? ডাব্লিউ সমান সমান পাবো 5 ইন্টু 9.5। অলরাইট, তাহলে সুতরাং ডাব্লিউ পি ডিভাইডেড বাই ডাব্লিউ কিউ ইকুয়ালস টু, আমরা যদি মানটাকে বসাই দিই তাহলে পি বিন্দুতে কত পাবো? 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 5 ইন্টু 9.5। তাহলে এখন এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে। এইবার দেখো পি ডাব্লিউ ইকুয়ালস টু, এই যে মানটা, এটাকে যদি আমি ভাগ করি, যেহেতু লব আমাদের বড় দেওয়া আছে, তার মানে অবশ্যই 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট কিছু একটা হবে, ইন্টু ডাব্লিউ কিউ। তাহলে দেখো তো কোনো একটা সংখ্যার সাথে যদি আমাদের 1 এর থেকে বড় একটা সংখ্যা গুণ হয় তাহলে অবশ্যই সেটা বড় হয়ে যাবে, তাহলে পি ডাব্লিউটা বড় হয়ে যাবে কিউ। ঠিক আছে, তাহলে পি বিন্দুতে আমাদের বস্তুর ওজন বেশি হবে, কিউ বিন্দুতে আমাদের বস্তুর ওজনটা কম হবে। এটাই আমাদের অ্যান্সার। অলরাইট, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখন বলছে দেখো পৃথিবীর ব্যাসার্ধ এত দেওয়া আছে 6400 কিলোমিটার, নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনকাল 24 ঘন্টা দেওয়া আছে অবশ্যই। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8। এখন প্রথমে বলছে কি আমাদের ঘ নাম্বার বলেছে 60 ডিগ্রি অক্ষাংশে জি এর মান বের করতে হবে। তাহলে আমরা কত জানি? জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা হয়ে যাবে না, কজ স্কোয়ার ল্যামডা। তাহলে দেখো তো জি এর মান হচ্ছে কত আমাদের? 9.8 মাইনাস ওমেগার মান কত? 7.27 ইন্টু 10⁻⁴
-5 এর উপরে একটা স্কয়ার হয়ে যাবে ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ, ওইটার ব্যাসার্ধ কত দেওয়া আছে 6.4 ইন্টু 10⁶ মিটার আসবে, এটা যেহেতু কিলোমিটারে দেওয়া আছে, ইন্টু কজ আলফা যেহেতু দেওয়া আছে, কজ এখানে কত আসবে আমাদের 60 ডিগ্রি, এই পুরোটার উপরে আমাদের স্কয়ার হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান যেটা আসবে 9.7915 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝে গেছে? জাস্ট এটাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, এরকম একটা মান আসবে। এই তো দেখো আমাদের পরবর্তী কোশ্চেন ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে, যদি পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে 10 গুণ বেশি করা হয়। বুঝে গেছে? 10 গুণ না, শুধু 10 গুণ বেশি করা হবে। তার মানে ওমেগা প্রাইম যদি দেই তাহলে ওমেগা প্লাস 10 ওমেগা ইকুয়ালস টু কত হয়ে যাবে আমাদের 11 ওমেগা হয়ে যাবে। যদি তাই হয় বিষুবীয় অঞ্চলে জি এর মান অর্ধেকে পরিণত হবে কিনা। আচ্ছা, এমনিতেই আমাদের জি এর মান কত দেওয়া আছে 9.8, তাহলে বিষুবীয় অঞ্চলে জি এর মান, এটাকে আমি জি ডাবল প্রাইম দিলাম, ঠিক আছে। তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ কত হয়ে যাবে, আলফার মানটা হয়ে যাবে কত 0 ডিগ্রি। অলরাইট, তাহলে এইবার জি এর মান হচ্ছে কত 9.8 মাইনাস ওমেগা স্কয়ারের মানটা যদি আমি এখানে লিখি, ওমেগা স্কয়ারের মান কত আসবে দেখো 11 ইন্টু 7.27 ইন্টু 10⁻⁻5, তাই তো। এই পুরোটার উপরে একটা স্কয়ার হয়ে যাবে ইন্টু আমাদের এই পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধের মানটাকেও মুখস্থ করে ফেলবো যদিও আমাদের দেওয়াই থাকবে, ইন্টু 10⁶ মিটার আসবে। তাহলে এটাকে তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো, এটাকে ক্যালকুলেশন করলে দেখবা যে 5.71 আসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো এই জি এর মানকে যদি আমি অর্ধেক করে ফেলি, জি এর মানকে যদি অর্ধেক করে ফেলি তাহলে কত আসবে 9.8 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 4.9। অলরাইট, তাহলে এখন অর্ধেক করলে আমাদের 4.9 চলে আসে, কিন্তু এখানে আমাদের কত আসে 5.71। তার মানে আমাদের গাণিতিক ব্যাখ্যা করে দেখলাম জি এর মানের অর্ধেকে পরিণত হবে না। বুঝা গেছে? তাহলে তারপরে দেখো আমরা 3 নাম্বার কোশ্চেনে যেতে পারি। এখানে কি বলেছে, 10 কেজি ভরের একটি বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে হস্তান্তর করা হলো। ওকে, তাকে স্থানান্তর করা হয়েছে, হস্তান্তর না স্থানান্তর করা হয়েছে। পৃথিবীর বার্ষিক গতি এবং আহ্নিক গতি যথাক্রমে দেওয়া আছে এটা এবং এটা 24 ঘন্টা এবং 365 দিন। পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব 1.5 ইন্টু 10⁻11 কিলোমিটার এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে ও বিকর্ষ ত্বরণ দেওয়া আছে। তাহলে এখন বলছে যে সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক গতি দ্রুতি বের করতে হবে। রৈখিক দ্রুতি, তাহলে আমরা যদি ঘ নাম্বার দেখি, রৈখিক দ্রুতি ভি ইকুয়ালস টু কী হয় ওমেগা ইন্টু সেই যেই কেন্দ্র বরাবর হচ্ছে যে আমাদের কেন্দ্র বরাবর আবর্তন করে সেই কেন্দ্র থেকে দূরত্ব, ধরলাম এই বস্তুটা, এটা হচ্ছে আমাদের সূর্য, তাহলে পৃথিবী হচ্ছে এই দিক থেকে আবর্তন করতেছে, তার মানে এইটা থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের আর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে এটা কত আসবে 2π ডিভাইডেড বাই টি ইন্টু হচ্ছে কত আমাদের আর। তাহলে এইবার দেখো তো 2π একবার আবর্তন করতে কত সময় লাগে, সেটাই হচ্ছে আমাদের পর্যায়কাল 365 দিন 365, তাহলে 365 দিন দেওয়া আছে, তাহলে এটাকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে 24 দ্বারা গুণ করতে হবে, এবং এটাকে আমাদের কি করতে হবে, যদি আমরা মিটার পার সেকেন্ডে বের করতে চাই আর 3600 দ্বারা গুণ করে সেকেন্ডে প্রকাশ করতে হবে, ইন্টু কত আছে আমাদের আর মধ্যকার দূরত্ব দেখো তো ভাইয়া কত দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻11 দেওয়া আছে। ওকে, তাহলে এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যেই মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেই মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। অবশ্যই তোমরা এই মানটাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের অ্যান্সার কত আসছে, আমি কিন্তু মিলিয়ে দেখবো তোমাদের হয় কিনা, অবশ্যই রিপ্লাই দেব। এরপরে দেখো কি বলেছে ঘ নাম্বারটা, যদি আহ্নিক গতি না থাকতো, আহ্নিক গতি যদি না থাকতো তার মানে ওমেগা ইকুয়ালস টু 0 হয়ে যেত। অলরাইট, তাহলে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে বস্তুটি স্থানান্তর করলে ওজনের কী রকমের তারতম্য ঘটতো, ঠিক আছে, যদি আহ্নিক গতি না থাকতো। আহ্নিক গতি না থাকলে দেখো প্রথমত বিষুবীয় অঞ্চলে যদি আমি বলি, বিষুবীয় অঞ্চলে ধরো আহ্নিক গতি দেওয়া নেই, তাহলে জি আমরা কত জানি বলো তো। আচ্ছা, বিষুবীয় অঞ্চলে আমরা জি এর মানটা কত জানি, জি 1 ধরলাম, আমি আগেই বলেছি এই মানটাকে আমরা একটু মুখস্থ রাখবো 9.78। সুতরাং ওজনের কেমন তারতম্য হবে, W1 ইকুয়ালস টু কত আসবে 9.78 ইন্টু 10 কেজি না, হ্যাঁ, তার মানে আমাদের 97.8 কেজি ওজন হয়ে যাবে। এটা আমাদের বিষুবীয় অঞ্চলে
আমাদের এই বস্তুটার ওজন আসছে এত নিউটন, সরি। তাহলে এখন বলছে যে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে স্থানান্তর করা হলো, কিন্তু কোনো আহ্নিক গতি থাকবে না। আহ্নিক গতি যদি না থাকে তাহলে মেরুতে যখন নেওয়া হবে তখন আহ্নিক গতি থাকবে না। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত? 0। এমনিতেও আমাদের মেরু অঞ্চলে গেলে আমাদের ইসের মানটা 0ই আসে। তখন আমাদের G2 দ্বারা যদি আমি প্রকাশ করি তাহলে কত আসবে? শুধু জি এর মান। এইখান থেকে আমরা যদি মেরু অঞ্চলে যদি জি এর মানটা বের করি তাহলে আমাদের যে মানটা আসবে 9.83। বোঝা গেছে? তাহলে ওই অঞ্চলে আমাদের ওজন কত আসবে? সুতরাং W2 আসবে 9.83 ইন্টু বস্তুর ভর কত দেওয়া আছে? 10 কেজি, তাই না? তাহলে 9.83 এত নিউটন। তাহলে এই দুইটাকে জাস্ট আমরা বিয়োগ করে দিব। ডেল ডাব্লিউ, ডাব্লিউর পরিবর্তন বা ওজনের তারতম্য 98.3 মাইনাস হচ্ছে কত? 97.8। তার মানে এখন ক্যালকুলেশন করলে দেখা যাবে 0.5 হচ্ছে আমাদের তারতম্য ঘটেছে, 0.5 নিউটন। ওকে, তারপরে দেখো আমাদের কোশ্চেন নাম্বার 4। চিত্রে একটি কাল্পনিক গ্রহ দেখানো হলো যার ভর এত কেজি দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। ও বিন্দুতে এর কেন্দ্র দেওয়া আছে ও বিন্দুতে, বি যে কোনো বিন্দু, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ। অলরাইট, তারপরে এখন কি বলছে? এ এবং সি বিন্দুতে এমন দূরত্ব রাখা হয়েছে যেমন এই দুইটা যেন অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, এইটা যদি আমাদের পৃথিবীকেই ধরি আমি, বা যে কোনো একটা গ্রহকে আমি ধরলাম। ঠিক আছে, যে কোনো একটা গ্রহকে আমি ধরলাম যার ব্যাসার্ধ হচ্ছে কত? আর। তাহলে এখন দেখো তো, ও এ সমান কত আসবে? R/2। এবং ও সি সমান কত আসবে? ও সি ইকুয়ালস টু আসবে আর প্লাস আরও R/2 ইকুয়ালস টু 3R/ কত আসবে? 2 আসবে। এখন বলছে যে এ এবং সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কোনটির বেশি হবে সেটা বের করতে বলছে। প্রথমে আমরা এই বিন্দুতে দেখি। এই বিন্দুতে দেখো তো আমাদের কি এটার গভীরতাই না? এটার গভীরতায় আমাদের জি এর মানটা বের করা লাগবে। তাহলে ডি সি ধরলাম, যেহেতু গভীরে আসলে কি হয়? 1 মাইনাস ওই গভীরতাটুকু D/R ইন্টু হচ্ছে কত? আমাদের জি এর মান। তাহলে এইবার দেখো তো 1/, এই যে গভীরতা কতটুকু আসছে? এবি তো এটার অর্ধেক, তাহলে আরও অর্ধেক আছে, এইটুকু কত? আমাদের অর্ধেক। তার মানে 1/R/ কত? এই যে দেখো তো R/, হচ্ছে 2 ইন্টু নিচে আর একটা আর আছে, ইন্টু হচ্ছে কত? আমাদের অভিকর্ষ ত্বরণ জি। তার মানে হাফ অফ জি ইকুয়ালস টু কত আসবে? হাফ অফ 9.8। তাহলে এইবার ক্যালকুলেশন করলে কত আসবে? 4.9 আসবে। এটা হচ্ছে কি আমাদের অভিকর্ষ ত্বরণ। অলরাইট, তাহলে এইবার দেখো আমরা যদি এইবার সি বিন্দুতে বের করি, সি বিন্দুতে জি, আচ্ছা সরি, এটাকে আমি এই লিখব। সি বিন্দুতে যদি বের করি তখন আমাদের কত হয়ে যায়? টোটাল দূরত্ব আসবে, উচ্চতাটা আসবে এতটুকু, মানে টোটাল দূরত্ব আমরা এটাকে বলতে পারি এতটুকু। ও একদম সি পর্যন্ত দূরত্ব যদি বসাই দিই তাহলে আমাদের এই মানটা আসবে। ওকে, তাহলে এই মানটা আমরা কত জানি? এই মানটা আমরা যদি বসাই তাহলে আমাদের সূত্র যেটা ছিল, যদি আমরা উচ্চতায় যাই, এইচ উচ্চতায়, তাহলে R/আর প্লাস এইচ এর উপরে স্কোয়ার ইন্টু কত? জি, তাই না? এই তো। তাহলে এইবার দেখো আর প্লাস এইচ মানে কত? এই ও থেকে সি পর্যন্ত দূরত্ব, তাই না? তাহলে উপরে থাকবে একটা আর, নিচে থাকবে কত? 3R/ কত? 2। এটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে, এর উপর একটা স্কোয়ার থাকবে ইন্টু জি থাকবে। তাহলে এটাকে যদি আমি আবার এখানে লিখি, জি সি ইকুয়ালস টু উপরে হয়ে যাবে আমাদের 4/9 ইন্টু 9.8। এটাকে ক্যালকুলেশন করলে দেখা যাবে যে আমাদের ওই মান থেকে কম আসবে। ঠিক আছে, ওই মানের থেকে একটা যেই মানটা আসবে অবশ্যই এই মানটা বেশি হবে, এই মানটা কম হয়ে যাবে। তাহলে জি এর মানের তারতম্য যদি আমি বের করি তাহলে জি এ ক্যালকুলেশন করে দেখবা ইজ গ্রেটার দেন জি সি হয়ে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের মান। এরপর দেখো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 5। এখানে বলছে যে ডি বিন্দুতে বা ডি অবস্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, ডি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে আমরা দেখো তো ডি বিন্দুটা কি এইচ উচ্চতায় চলে গেছে না? তাহলে জি এইচ, কালারটা চেঞ্জ করে নিই একটু, ওয়েট এ মিনিট। ইকুয়ালস টু আমরা কত জানি? আমাদের সূত্র কি? R/আর প্লাস এইচ এর উপরে স্কোয়ার ইন্টু কত? অভিকর্ষ ত্বরণের মান যা সেটা। তাহলে কত উচ্চতায় গেছে বলো তো? 200 কিলোমিটার, তাই না?
তাহলে আর এর মান কত জানি আমরা 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার, তার মানে 10⁶ মিটার হয়ে যাবে। চাইলে আমরা কিলোমিটারেই দিতে পারতাম, দুইটাই যেহেতু কিলোমিটার দেওয়া আছে সমস্যা নেই। 6.4 ইন্টু 10⁶ মিটার প্লাস হয়ে যাবে কত আমাদের 200, যেহেতু কিলোমিটার দেওয়া আছে তার মানে 2 ইন্টু 10⁵ মিটার হয়ে যাবে না, 5 মিটার। এর উপরে স্কোয়ার দিব আমরা, এর উপরে স্কোয়ার দেবো ইন্টু জি এর মান কত জানি আমরা 9.8। ঠিক আছে, তাহলে 9.8 যদি দিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানের মান যেটা আসবে 9.215 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের মান। অলরাইট, ঠিক আছে, তাহলে জি এর মান আমরা ডি বিন্দুতে পেয়ে গেলাম। এখন বলছে দেখো চিত্রে সি অবস্থানে যদি 10 কেজি ভরের বস্তু নিয়ে যাওয়া হয় তবে এর উপর পৃথিবীর আকর্ষণ বলের কোনো পরিবর্তন ঘটবে কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো তো আমরা যদি পৃথিবীর পৃষ্ঠের কথা বলি, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8। ওকে, তাহলে বস্তুটার ওজন কত আসবে 9.8 ইন্টু যেহেতু ভরটা 10 কেজি তাহলে 98 হয়ে যাবে, তাই না? 98 নিউটন। এটা হচ্ছে কি আমাদের ওজন। যদি আমরা সি বিন্দুতে যাই, সিতে যেহেতু আমাদের সি বিন্দু গভীরতায়, তাই না? তাহলে সি এটা জি ডি আমরা ধরতে পারি কত গভীরতায় গেছে, এখানে 100 মিটার গভীরতায় গেছে। ঠিক আছে, 1 - 100 কিলোমিটার, সরি 1 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই ভর কত জানি আমরা পৃথিবী, সরি ব্যাসার্ধ কত জানি 6.4 ইন্টু 10⁶ মিটার ইন্টু হচ্ছে কত আমাদের 9.8 ইন্টু 9.8। তাহলে এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে আমি ক্যালকুলেশন করলে আসবে 9.65 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এইখানে আমাদের বস্তুর ওজন কত আসবে 9.65 ইন্টু হচ্ছে কত 10 কেজি। তাহলে এখানে আসবে কত আমাদের 96.5 নিউটন। তাহলে এই যে আমাদের তারতম্য হয়েছে সেটাকে জাস্ট বিয়োগ করে একটু দেখিয়ে দিবা, ব্যাস। এরপরে দেখো আমাদের 6 নাম্বার কোশ্চেন। এখন বলছে যে পৃথিবীর ঘূর্ণন বিবেচনা করে পি বিন্দুতে বস্তুর উপর কার্যকর অভিকর্ষজ বলের মান বের করতে হবে, অভিকর্ষজ বলের মান। তাহলে এখন দেখো পি বিন্দুতে আগে যদি আমি জি এর মানটা বের করি, জি পি কষ্ট কত হয়ে যাবে জি মাইনাস আমরা কত জানি ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা, তার মানে কজ স্কোয়ার 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমাদের কত আসবে 9.8 মাইনাস ওমেগা স্কোয়ার, বারবার আমি লিখতেছি 7.27 ইন্টু 10⁻⁻5 এর উপরে একটা স্কোয়ার দেওয়া আছে। ওকে, ইন্টু আর এর মান কত জানি আমরা 6.4 ইন্টু 10⁶ ইন্টু আমাদের এখানে যে কজ স্কোয়ার 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি এর মান কত হয় √3/2, তার মানে আমাদের 3/4 হয়ে যাবে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, হ্যাঁ এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 9.7746 আসবে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে কি আমাদের জিপি এর মান। তাহলে অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষণ বলের মান ডাব্লিউ, তার মানে বস্তুর ওজনের সমান অভিকর্ষজ বলের মান এমজি। তাহলে এম এর মান কত 1 ইন্টু এই যে আমাদের জিপি যেটা আছে সেটাকেই যদি আমি বসাই দিই, তার মানে যা আছে মান সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। 1-এর সাথে কোনো কিছু গুণ করলে যা মান তাই হয়ে যায়। এরপরে দেখো আমাদের জি এর মানের ব্যবহার। ঠিক আছে, দেখো জি এর মানের আমাদের মেইনলি দুইটা ব্যবহার আছে। কয়টা ব্যবহার? দুইটা ব্যবহার আছে। একটা হচ্ছে কি আমাদের পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় এবং সরল দোলকে দোলনকাল নির্ণয় করা যায়। এই দুটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেইটা নিয়ে একটু কথা বলবো আমরা। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি। ঠিক আছে, ধরো এই জায়গায় একটা আমাদের পাহাড় দেওয়া আছে, এই জায়গায় একটা এরকম একটা পাহাড় দেওয়া আছে। ওকে, অলরাইট, তাহলে এই জায়গায় যদি আমাদের একটা পাহাড় দেওয়া আছে, এই পাহাড়ের উচ্চতা কত দেওয়া আছে, ধরলাম আমরা পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, পাহাড়ের উচ্চতা কত আমাদের এইচ। তাহলে এইবার আমরা কি জানি ওই পাহাড়ের উচ্চতায় আমরা জি এর মানটা বের করতে পারবো না। ধরো পৃথিবীর যে গ্রাউন্ড আছে মানে পাহাড়ের পাদদেশ আছে সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, তাহলে সেই জায়গায় আমাদের জি এর মান কত হয়ে যায় জি এম ডিভাইডেড বাই কত, সরি আর স্কোয়ার, হ্যাঁ আর স্কোয়ার। আবার যদি পাহাড়ের উচ্চতায় যাই তাহলে কত আসবে আমাদের এখান থেকে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, না আর প্লাস এইচ এর উপরে স্কোয়ার। তাহলে ওই যে আগের মতোই আমরা আগে যেভাবে করতাম, তাহলে জি এইচ ডিভাইডেড বাই জি আমাদের কত আসে এখানে বলো তো আর ডিভাইডেড বাই
আর প্লাস এইচ এর উপরে আমাদের স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, এর উপরে আমাদের স্কোয়ার হয়ে যাবে, তাই না, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটাকে যদি আমি উল্টিয়ে এই পাশে নিয়ে আসি, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আরটাকে আমি নিচে নিলাম এবং রুটটাকে বর্গমূল করে ওই পাশে দিয়ে দিলাম, তাহলে কত লেখা যাবে? জি ডিভাইডেড বাই জি এইচ লেখা যায় না? অবশ্যই লেখা যাবে। তাহলে এটাকে চাইলে আমরা 1 প্লাস এইচ ডিভাইডেড বাই কত লিখতে পারি? আমরা আর লিখতে পারি, সমান সমান রুট ওভার জি ডিভাইডেড বাই জি এইচ লেখা যায়। তাহলে সুতরাং দেখো তো এখন আমাদের কত হয়ে যাবে? এইচ ইকুয়ালস টু এই যে রুট ওভার জি ডিভাইডেড বাই জি এইচ মাইনাস 1 লিখতে পারবো, এবং এটার সাথে আমাদের কত গুণ হয়ে যাবে? ইন্টু আমাদের পৃথিবীর ব্যাসার্ধটা গুণ করে দিলে আমরা উচ্চতা বের করতে পারবো। কার উচ্চতা এটা? এটা হচ্ছে কি আমাদের পাহাড়ের উচ্চতা, বুঝে গেছে? এটা হচ্ছে কি আমাদের পাহাড়ের উচ্চতা। এটাকে আমরা একটু ডিরেক্ট মুখস্থ করে ফেলবো। ওকে, দেখো আমরা অন্যভাবেও আবার বের করতে পারবো। আবার দেখো যে কোনো একটা সরল দোলক, এই সরল দোলক এই দিক দিয়ে আমাদের দুল খাচ্ছে, তাহলে এর সরল দোলকের জন্য আমাদের পর্যায়কাল কত হয়? পর্যায়কাল দেখো টি, আমাদের নর্মাল পর্যায়কাল কত হয়ে যাবে? 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, তাই না? তাহলে এই জায়গা থেকে টি ব্যস্তানুপাতিক আসবে কত? রুট ওভার জি। আবার দেখো আমি যদি পাহাড়ের শীর্ষে নিয়ে যাই তাহলে টপ অফ হিল অথবা টি হিল দ্বারাই আমি প্রকাশ করি, টি হিল, তাহলে কত হয়ে যাবে? ব্যস্তানুপাতিক 1 বাই রুট ওভার জি এইচ, তাই না? তাহলে এইবার দেখো তো, সুতরাং টি হিল পাহাড়ের চূড়ায় পর্যায়কাল ডিভাইডেড বাই ভূপৃষ্ঠে পর্যায়কাল সমান সমান কত যাবে? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে হিলটা আমাদের উপরে চলে যাবে, তাই না? হিলটা আমাদের নিচে থাকবে, জি ডিভাইডেড বাই কত হয়ে যাবে? জি এইচ অথবা হিল যেটাই হোক, তাই না, হিলের টপ অফ হিল। তাহলে আমাদের এই সূত্রটা আমরা পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা জি এর মান থেকে এটা বের করতে পারবো। এইবার দেখো রুট ওভার জি ডিভাইডেড বাই এইচ, ওকে, রুট ওভার জি ডিভাইডেড বাই জি এইচ সমান সমান আমরা কত পেয়েছি? 1 প্লাস আর বাই এইচ না? তাহলে আমি এই জায়গা থেকে আমি কত লিখতে পারবো? এই যে এইখান থেকে চাইলে আমরা 1 প্লাস আর এইচ ডিভাইডেড বাই আর লিখতে পারি না? 1 প্লাস আর লিখতে পারি। আবার দেখো এই জায়গা থেকে এই যে দেখো এই সমীকরণে যদি আমি অ্যাডজাস্ট করি, তাহলে আমি এই জায়গা থেকে এইটাও লিখতে পারবো যে এইচ ইকুয়ালস টু রুট ওভার জি ডিভাইডেড বাই এইচ সমান সমান কত? টি হিল ডিভাইডেড বাই টি, তার মানে টি হিল ডিভাইডেড বাই টি মাইনাস 1 ইন্টু হয়ে যাবে কত? আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আমাদের এইখান থেকেও আমাদের দুইটা সূত্র আসছে, এই সূত্রটাকেও আমরা মনে রাখবো এবং এখান থেকে এটা তো আমাদের নর্মালি মনে রাখাই লাগবে, এবং আমরা এই সূত্রটাকেও একটু মনে রাখবো। এই দুইটা সূত্র মনে রাখলে তাহলে মোটামুটি আমরা এখান থেকে যতগুলো আসবে সেগুলোকে আমরা মনে রাখতে ক্যালকুলেশন করতে পারবো। এখানে কি বলেছে? ভূপৃষ্ঠ থেকে একটি সেকেন্ড দোলককে, আচ্ছা সেকেন্ড দোলক বলতে কি বোঝায়? যে দোলকের দোলনকাল হচ্ছে আমাদের 2 সেকেন্ড, ঠিক আছে, তাকে সেকেন্ড দোলক বলা হয়। সেকেন্ড দোলকের একটিকে, দুটি সেকেন্ড দোলকের একটিকে আমাদের 2 × 10⁶ মিটার উচ্চতায় অবস্থিত কোনো একটা ভূস্থির উপগ্রহের নিকটে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, এবং অপরটিকে আমাদের 3 × 10⁶ মিটার গভীরে খনিতে নিয়ে যাওয়া হলো, ঠিক আছে। এখন প্রথম কোশ্চেন বলছে কি আমাদের যে অভিকর্ষ স্তর নির্ণয় করতে বলছে, যেহেতু আমাদের উপগ্রহটার কাছে নিয়ে যাওয়া হয়েছে বা উপগ্রহে নিয়ে যাওয়া হয়েছে, সেই জায়গায় গেলে আমাদের জি এর অভিকর্ষ স্তরণের মান কত আসবে সেটা বের করতে হবে, ওকে। এবং দেন আমাদের কি বলছে যে কোন ক্ষেত্রে দোলকটি অধিক ধীরে চলবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আগে প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নটাকে সলভ করি। তাহলে জি যেহেতু আমাদের উচ্চতায় গেছে প্রথমটা, তাহলে আমরা উচ্চতায় দিয়ে দিই আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে কত? অভিকর্ষ স্তরণের মান 9.8, রাইট। তাহলে এইবার দেখো আমি মানগুলোকে জাস্ট বসিয়ে দিব এখানে কত আসবে? 6.4 × 10⁶, আর এটা 6.4 × 10⁶, প্লাস এইচ এর মানটা কত দেওয়া আছে? এইচ এর মান 2 × 10⁶ এর উপরে স্কোয়ার ইন্টু 9.8। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান যেটা আসবে 5.69 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বোঝা গেছে? তারপরে দেখো আমাদের কোন ক্ষেত্রে দোলকটি অধিক ধীরে চলবে সেইটা, এর জন্য আগে আমরা একটি দেখি। দোলনকাল আগে বের করা লাগবে। দোলনকালের সম্পর্ক কি অভিকর্ষ স্তরণের সাথে?
√/g। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দোলনকালের সাথে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। এবার খেয়াল করো, কোনো একটা দোলনকালের মান যদি আমাদের মানে জি এর মান যদি আমাদের বৃদ্ধি পায়, যদি জি এর মান বৃদ্ধি পায় তাহলে দোলনকাল কি হয়ে যাবে আমাদের কমবে, তাই না? কারণ আমাদের ব্যস্ত আনুপাতিক সম্পর্ক দেওয়া আছে। তাহলে দোলনকাল যদি আমাদের বেশি হয়, তার মানে দেখো এটা হচ্ছে আমাদের একটা সরল দোলক। এইখান থেকে এই পর্যন্ত ঘুরে আবার এই বিন্দুতে আসতে যেই পরিমাণ সময় লাগে সেটাই হচ্ছে তার দোলনকাল। তাহলে দোলনকাল যার যত বেশি সেই তত ধীরে চলবে। তাহলে দেখো দোলনকাল ধীরে যদি চলতে হয় দোলনকাল বেশি লাগবে, দোলনকাল বেশি লাগলে জি এর মান কম লাগবে। তাহলে এখন প্রথমে যে উচ্চতায় ছিল, এই যে এই জায়গায় ভূস্থির উপগ্রহের জন্য এই উচ্চতায়, তখন আমাদের জি এর মানটা কত ছিল? জি এইচ ছিল 5.69 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার যদি আমি গভীরতায় বের করি মানে খনিতে, ঠিক আছে, এবার যদি আমি খনিতে জি এর মানটা বের করি তাহলে জি ডি ইকুয়ালস টু √1 - ডি ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে কত আমাদের জি। তাহলে এইবার দেখো তো 1 - কতটুকু গভীরতায় গিয়েছে? 3 × 10⁶, নিচে কত 6.4 × 10⁶, ইন্টু হয়ে যাবে কত আমাদের 9.8। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর মানটা আসবে 5.21। ওকে, তাহলে এখন দেখো তো জি, এটাকে আমি যদি ডি দেই এর মানটা হচ্ছে কত? জি এইচ এর থেকে কম না? তাহলে তাই যদি হয় ব্যস্ত আনুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে পর্যায়কাল কত আসবে বলো তো? টি ডিতে মানে গভীরতায়, তাহলে পর্যায়কাল আমাদের বেশি আসবে। টি এইচ এর থেকে উচ্চতা থেকে গভীরতায় পর্যায়কাল আমাদের বেশি আসবে। তাহলে যেহেতু পর্যায়কাল বেশি, তার মানে আমরা বলতে পারি যে আমাদের খনিতে কি হয়ে যাবে? খনিতে ধীরে চলবে, খনিতে ধীরে চলবে। বুঝা গেছে? খনিতে ধীরে চলবে, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের টপিক নাম্বার 3, বিভব এবং প্রাবল্য। তাহলে প্রথমত আমরা যদি বিভবের কথা বলি, অসীম থেকে, হ্যাঁ, এই অসীম থেকে কোনো একটা একক ভরের একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাকে কি বলা হয়? আমাদের বিভব বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এম ভরের একটি বস্তুকে নিয়ে আসতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, একক ভরের একটি বস্তুকে নিয়ে আসতে কি পরিমাণ কাজ করা লাগবে? ডাব্লিউ ডিভাইডেড বাই কত? এম। ঠিক আছে, তার মানে সুতরাং ভি সমান সমান ডাব্লিউ, সরি, ভি সমান সমান, ওয়েট এ মিনিট, এটাকে একটু আমি ইরেজ করে নিই। ভি সমান কত আসবে তাহলে? ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে কি আমাদের বস্তুটার বিভব। তাহলে এখন দেখো ডাব্লিউ যে কৃতকাজ আছে, এই কৃতকাজ নির্ণয়ের আমাদের একটা সূত্র আছে। সেই কৃতকাজটা হচ্ছে কি? ডাব্লিউ ইকুয়ালস টু জি এম এম ইন্টু 1/r1, r1 মানে হচ্ছে প্রথম দূরত্ব যেটা, মাইনাস 1/r2, এটা হচ্ছে কোনটা? আমাদের ফাইনাল যে দূরত্ব আছে সেইটা। তাহলে ধরলাম অসীম থেকে নিয়ে আসা হয়েছে, তার মানে r1 সমান সমান আমাদের অসীম, এবং আমি যেই পর্যন্ত দূরত্বকে নিয়ে আসছি সেটা হচ্ছে কত? সরি, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি ধরো পৃথিবীর ক্ষেত্রেই কল্পনা করলাম, তাহলে আমাদের পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, তার দূরত্ব হচ্ছে কত? আর। তাহলে এইবার যদি আমি মান বসাই তাহলে জি এম এম ইন্টু r1 কত? তাহলে অসীম 1 / অসীম মাইনাস 1 / কত হয়ে যাবে আমাদের? আর হয়ে যাবে। অসীম বসালে সেটার মানটা আমাদের 0 আসবে। তাহলে জি এম এম ডিভাইডেড বাই আর, সামনে একটা মাইনাস চলে আসবে। ওকে, তাহলে এইবার দেখো, এইবার এই মানটাকে যদি আমি বিভবের ক্ষেত্রে বসাই তাহলে কত আসবে দেখো তো? ডাব্লিউ এর মান কত আসে? জি এম এম, যেই ভরের বস্তুটাকে নিয়ে আসা হয়েছে, ডিভাইডেড বাই সেই ভর ডিভাইডেড বাই আর। তাহলে ক্যালকুলেশন করলে এটা চলে যাবে। সুতরাং আমাদের বিভবের মান কত থাকবে? মাইনাস জি এম ডিভাইডেড বাই কত? আর। ক্লিয়ার? এরপর দেখো প্রাবল্য। প্রাবল্যের ক্ষেত্রেও সেম, আমরা দূরত্ব থেকে একক ভরের একটি বস্তুকে, অসীম দূরত্ব থেকে একক ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠের মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা, তড়িৎ ক্ষেত্র না, মহাকর্ষ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যেই পরিমাণ কাজ করা লাগে, যেই পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে বলা হয় কি? প্রাবল্য। তাহলে এখানে আমাদের ফোর্স, বল প্রয়োগ করতে হবে এম ভরের বস্তুর জন্য। ধরলাম এম ভরের বস্তুকে নিয়ে আসতে আমাদের এফ পরিমাণ বল প্রয়োগ করা লাগে। সুতরাং
একক ভরের বস্তুকে নিয়ে আসতে আমাদের কী পরিমাণ বল প্রয়োগ করা লাগবে? F/m। তাহলে এখান থেকে সুতরাং আমরা প্রাবল্য E = কি লিখতে পারি? F/m। তাহলে এই ভূপৃষ্ঠে যখন নিয়ে আসা যাবে যে কোনো একটা বস্তুকে, তাহলে সেই বস্তুটা ভূপৃষ্ঠের উপর একটা বল প্রয়োগ করবে, সেই বলটাই তো এটা, তাই না? তাহলে সেটা যদি হয় যে আমাদের mg/m, তাহলে আমাদের কত আসবে? g আসবে। তাহলে এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি যে আমাদের কোনো তড়িৎ ক্ষেত্র না, মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য সমান ওই বিন্দুতে মহাকর্ষীয় অভিকর্ষীয় ত্বরণের সমান হয়ে যাবে। বোঝা গেছে? বারবার হচ্ছে কি আমাদের এই মহাকর্ষীয় ক্ষেত্রের জায়গায় তড়িৎ ক্ষেত্র চলে আসতেছে, এটাকে একটু তোমরা বুঝে নিবা। দেখো এখান থেকে আমরা দেখি কি ধরনের প্রশ্ন আসছে। প্রথমত দেখো তো, এখানে বলছে যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল। ওকে, একজন নভোচারী মনে করলো উপগ্রহটিকে আরও 22,200 কিলোমিটার দূরত্বে সরালে বেগ অর্ধেক হয়ে যাবে। ডাজেন্ট ম্যাটার ওইখানে কি বলছে, এখন আমরা এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করব। আমাদের ঘ নাম্বার প্রশ্নের জন্য দেখো কি বলছে। উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব কত হয়ে যাবে? তাহলে দেখো তো, ভি ইকুয়ালস আমরা কত জানি? -gm, যেহেতু বিভব একটা কি আমাদের স্কেলার রাশি, তাহলে মাইনাস যেহেতু যেভাবে আছে সেইভাবে আমরা দিব। এটা একটা আমাদের স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে ওই উচ্চতায় গেলে আমাদের r+h হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমরা মানটাকে বসাই দিব। মাইনাস জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻11 ইন্টু পৃথিবীর ব্যাস ভর দেওয়া আছে, ভর কত? 6 ইন্টু 10⁻24। আর কত জানি আমরা? 6.4 ইন্টু 10⁻6 মিটার প্লাস এইচ বলে দিচ্ছে এখান থেকে কত? 1000 কিলোমিটার। তার মানে 1 ইন্টু 10⁵ মিটার হয়ে যাবে। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, যেই মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। অবশ্যই তোমরা এটাকে কমেন্টে জানাই দিবা যে তোমাদের উত্তর কত আসছে। বোঝা গেছে? এটা 5 পয়েন্ট সামথিং আসবে, আমি তারপরেও বলে দিলাম। এরপরে দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 2। বলছে কি দেখো তো, এ এবং বি দুটি কাল্পনিক গ্রহ, পরস্পর হতে এত কিলোমিটার দূরত্বে দেওয়া আছে, এত কিলোমিটার দূরত্বে আছে, ঠিক আছে? তাদের সংযোগ রেখার মধ্যবিন্দু হচ্ছে পি। তার মানে পি বিন্দুটা এমন জায়গায় আছে যেটা হচ্ছে কিনা আমাদের মধ্যবিন্দু। অলরাইট, তাহলে এইবার বলছে যে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত? দেখো এই গ্রহটার জন্য আমাদের লব্ধি হয়ে যাবে, প্রাবল্য হয়ে যাবে E1 এই দিকে, এই গ্রহটার জন্য প্রাবল্য হয়ে যাবে E2 এই দিকে। তাহলে আমাদের লব্ধির প্রাবল্য যদি আমি বের করি, E সমান কত আসবে? E1 মাইনাস E2 অথবা E2 মাইনাস E1, যেটা একটা থেকে বড় আসবে সেটাই। এর জন্য দেখো এখন E মানে কত আমাদের? জি সমান আমি কত জানি? GM ডিভাইডেড বাই আর মধ্যবর্তী দূরত্ব এর উপরে স্কয়ার। তাহলে এখন দেখো এইখান থেকে এইটার দূরত্বটা কত হয়ে যাবে? এই টোটাল দূরত্ব যেহেতু D, তার মানে এইটা হয়ে যাবে আমাদের D/2, এবং এই বিন্দুর জন্য এইটাও দূরত্ব কত হয়ে যাবে আমাদের? D/2 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখন আসো এইখানে আমরা ক্যালকুলেশন করি। তাহলে GM, M যেহেতু প্রথমটা আমাদের, তাই না, এটাকে আমরা MA ধরলাম, ডিভাইডেড বাই D/2 যেহেতু দূরত্ব আমাদের সেম এর উপরে স্কয়ার, মাইনাস এই জায়গায় GMB ডিভাইডেড বাই সেম দূরত্ব D/2 এর উপরে স্কয়ার হয়ে যাবে। ওইটা মিনিট, আমি এটাকে একটু ইরেজ করে লিখি। একটু এটাকে আমি ইরেজ করে লিখতেছি। দেখো D/2 এর উপরে স্কয়ার হয়ে যাবে। এইবার দেখো তো, আমরা চাইলে এইখান থেকে এটাকে যদি আমি স্কয়ার করে ফেলি, G ডিভাইডেড বাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4কে আমি কমন নিতে পারি, তাহলে থাকবে কত? এখানে MA মাইনাস থাকবে কত? MB থেকে যাবে না? তাহলে এবার দেখো তো, 4G ডিভাইডেড বাই ডি স্কয়ার ইন্টু MA মাইনাস MB থাকবে। তাহলে এইবার মানগুলোকে আমি বসিয়ে দিই। 4 বসাবো, 6.67 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই ডি এর মান কত দেওয়া আছে দেখো তো? 1.5 ইন্টু 10⁻6 কিলোমিটার, ঠিক আছে? 6 যেহেতু কিলোমিটার দেওয়া আছে, আচ্ছা 6 যেহেতু কিলোমিটার দেওয়া আছে, এটাকে 9 মিটার স্কোয়ারে নিয়ে এর উপর একটা স্কোয়ার করে দিলাম, ইন্টু গুণ কি আছে?
6 ইন্টু 10⁻²৪, এটা হচ্ছে এর ভর, এটা হচ্ছে এর ভর। বি গ্রহটির ভর কত দেওয়া আছে? -7.4 ইন্টু 10⁻22 মিটার। তাহলে এখন যদি এটা থেকে এটাকে ক্যালকুলেশন করি, আমাদের যেই মানটা আসবে 7.03 ইন্টু 10⁻⁻4 নিউটন পার কেজি। এটা হচ্ছে কি আমাদের প্রাবল্যের মান, নেট প্রাবল্যের মান। বোঝা গেছে? দেখো, এরপর দেখি আমরা টপিক নাম্বার হচ্ছে 4, আমাদের মুক্তিবেগ। এইবার দেখো, মুক্তিবেগের জন্য যদি আমরা দেখি, মুক্তিবেগের ইকুয়েশনটা আগে আমরা এখান থেকে বের করব। প্রথমত দেখো, এই যে মুক্তিবেগ, যদি আমরা অসীমে এই ভূপৃষ্ঠ থেকে এটার দূরত্ব কত আমাদের আর, ঠিক আছে? অসীমে যদি আমি একটা বস্তুকে পাঠাই, ঠিক আছে, মুক্তিবেগ এমন একটা বেগ যেটা হচ্ছে কি মহাশূন্যে চলে যাবে। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, তাই না? আমাকে একটা কাজ করতে হবে, এবং এইখান থেকে এই পর্যন্ত অসীমে যদি চলে যায় তাহলে আমাদের একটা বেগ দিতে হবে। সেই বেগটা কী হয়ে যাবে? আমরা এখান থেকে দেখো, যেই পরিমাণ আমরা কাজ করব, কৃত কাজ, আমরা যেই পরিমাণ কাজ করব সেই পরিমাণ কৃত কাজটা কত হয়ে যাবে? আমাদের গতিশক্তি হয়ে যাবে না? গতিশক্তি হয়ে যাবে না, বা গতিশক্তির পরিবর্তন হয়ে যাবে। অসীমে চলে গেলে তো আমাদের অনেক হয়ে যাবে। তাহলে এইবার দেখো, গতিশক্তিকে চাইলে আমি 1/2 mv² লিখতে পারি, 1/2 mv² লিখতে পারি, এবং কৃত কাজটা কত হয়ে যাবে দেখো তো, gmm 1 মাইনাস r1 ডিভাইডেড বাই 1 মাইনাস r2 লেখা যায় না এটাকে? ওয়েট এ মিনিট, আমি একটু ইরেজ করে নতুন করে লিখি এটাকে। 1 বাই কত হয়ে যাবে আমাদের? r2 হয়ে যাবে, তাই তো? এখন এই জায়গায় খেয়াল করো, 1/2 mv² ইকুয়ালস টু, এই এমটাকে আর এই এমটাকে বাদ দিয়ে দিব, gm এটাকে বাদ দিয়ে দিলাম। এই r1টা কত? ভূপৃষ্ঠ থেকে আমাদের নিক্ষেপ করা হয়েছে, তার মানে r1টা ইনিশিয়ালি হচ্ছে আমাদের r, এবং r2টা আমাদের কত? এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কি অসীম। তাহলে প্লাস বা মাইনাস হয়ে যাবে কত? 1 বাই অসীম। 1 বাই অসীম সমান সমান কত? 0। তাহলে এইবার দেখো তো, v² ইকুয়ালস টু কত আসবে? 2gm ডিভাইডেড বাই r থাকে না? তাহলে সুতরাং v ইকুয়ালস টু কত হয়ে যাবে? √2gm ডিভাইডেড বাই কত হয়ে যাবে? r। এটাকে আমরা ve দ্বারা প্রকাশ করতে পারি, পৃথিবীর মুক্তিবেগ। এর একটা মান আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি সবগুলোর মান যদি পৃথিবীর যদি ভর বসাই, ব্যাসার্ধ বসাই, এবং জি এর মান যদি বসিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মুক্তিবেগটা এরকম আসবে। এরপরে দেখো, ভিই ইকুয়ালস টু আমরা কত পেয়েছি? √2gm ডিভাইডেড বাই কত? r, তাই না? এখন এটাকে চাইলে আমি আরেকটা কাজ করতে পারি, অন্য একটা ফর্মুলায় নিতে পারি। 2 নিলাম, এখানে √gm ডিভাইডেড বাই r² নিলাম, ইন্টু এই জায়গায় একটা r নিয়ে নিলাম। তাহলে এইবার দেখো তো, এই মানটাকে আমরা কিভাবে লিখতে পারি? আর এখানে এই যে মানটা আছে, ফাংশনটা আছে, এই মানটা কত আমাদের? 2। এই মানটা আমাদের জি আকারে লেখা যাবে না? আর তাহলে আমরা কিন্তু মুক্তিবেগের জন্য দুইটা সূত্র লিখতে পারবো। একটা হচ্ছে কোনটা? আমাদের এই সূত্রটা, এবং আরেকটা হচ্ছে কোনটা? আমাদের ভিই ইকুয়ালস টু এই সূত্রটা, ঠিক আছে? এই দুইটা সূত্রই হচ্ছে আমাদের মুক্তিবেগের জন্য। তাহলে দেখবো এখন আমরা এখান থেকে মুক্তিবেগে কী ধরনের প্রশ্ন আসে। দেখো, প্রথমত বলছে যে কোনো একটি কাল্পনিক গ্রহের ভর পৃথিবীর ভরের সমান। তাহলে পৃথিবীর ভরের সমান দেওয়া আছে, অলরাইট, কিন্তু ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে সেই গ্রহের ব্যাসার্ধটা আবার পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে। তাহলে 3 কেজি ভরের একটি বস্তুকে উভয় গ্রহ থেকে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। পৃথিবীর ভর দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করতে হবে, ঠিক আছে? ঘ নাম্বার হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। তাহলে ভিই ইকুয়ালস টু কত আসবে বলো তো ভাইয়া? √2gm ডিভাইডেড বাই কত? r। তাহলে এখন এইখান থেকে যদি আমি বের করি, তাহলে আমাদের যেই মানটা আসবে লাইক এরকম 1 মানে এক্স্যাক্ট এই মানটার জন্য আমরা যদি মানটা বসাই 11.157 কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেছে? এটা হচ্ছে, ক্যালকুলেশন করে দেখবা মানটা এরকম আসবে। তোমাদের প্রথমে কিন্তু মিটার পার সেকেন্ডে আসবে, দেন 1000 দ্বারা ভাগ করে দিলেই কিলোমিটার পার সেকেন্ডে চলে আসবে। এরপর বলছে যে উদ্দীপকের নিক্ষিপ্ত উভয় গ্রহ ফিরে আসবে কিনা
তাহলে আমাদের গাণিতিক ব্যাখ্যা করতে হবে। দেখো আমাদের প্রত্যেকটা গ্রহের জন্য এইখানে আমাদের এত বেগে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে? বেগটা কত দেওয়া আছে? 9 কিলোমিটার পার সেকেন্ড। এখন ওই গ্রহের জন্য এবং পৃথিবীর জন্য, ঠিক আছে, কাল্পনিক গ্রহের জন্য এবং পৃথিবীর জন্য আমাদের মুক্তিবেগ কত দেখো তো। পৃথিবীর জন্য আমরা বের করছি না একটা, পৃথিবীর জন্য মুক্তিবেগ VE সমান সমান কত ছিল? 11 পয়েন্ট কত আসছিল একটু দেখে আসি। 1 পয়েন্ট মানে 11.2 ধরে নিলাম, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আবার যদি আমরা ওইটার জন্য দেখি, ওই কাল্পনিক উপগ্রহের জন্য যদি বলি, কাল্পনিক উপগ্রহ নাকি গ্রহ, আচ্ছা যাই হোক, কাল্পনিক একটা গ্রহ, তাহলে তার জন্য আমরা যদি যে কোনো একটা দিয়ে দিলাম, Vx ইকুয়ালস টু কত আসবে সেই বেগটা, তার মানে gm 2gm ডিভাইডেড বাই r। তাহলে এইবার দেখো আমাদের বলছে কত এখানে, 2 ইন্টু 6.67 ইন্টু 10⁻⁻11 এত হয়ে যাবে। আমাদের ভর কত বলছে? পৃথিবীর ভরের সমান। পৃথিবীর ভরটা কত দেওয়া আছে? 5.97 ইন্টু 10⁻24, ওকে, ডিভাইডেড বাই এই যে ব্যাসার্ধটা দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে পৃথিবীর ব্যাসার্ধের যদি দ্বিগুণ হয় তাহলে এখান থেকে 12.8 ইন্টু 10⁻6 হয়ে যাবে। এটাকে যদি আমি ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে এরকম 7.89 কিলোমিটার পার সেকেন্ড। দেখো মুক্তিবেগ আমাদের নিক্ষেপ করা হয়েছে কত? 9 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এর মুক্তিবেগটা কি আমাদের কম আসছে না? তার মানে এইটা হচ্ছে তার ওই গ্রহের মুক্তিবেগ, বোঝা গেছে? তাহলে এই মুক্তিবেগের থেকে যেহেতু বেশি বেগে নিক্ষেপ করা হয়েছে, তার মানে এইটার জন্য আমাদের ওই উপগ্রহের জন্য ওই বস্তুটার পৃথিবীতে ফিরে আসবে না। কিন্তু পৃথিবীর মুক্তিবেগ দেখো আমাদের 11.2, তার থেকে কম বেগে নিক্ষেপ করা হয়েছে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে। তাহলে পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু সেই কাল্পনিক উপগ্রহটি তার ফিরে আসবে না, বোঝা গেছে? এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন। এখন এইখান থেকে আমাদের কি বলেছে? চিত্রে একটি কাল্পনিক গ্রহ দেখানো হয়েছে যার ভর দেওয়া আছে এত এবং ব্যাসার্ধ দেওয়া আছে এত। ও বিন্দুতে এর কেন্দ্র, বি পৃষ্ঠ, এ এবং সি দুটি এমন বিন্দুতে রাখা হয়েছে যেন ও এ সমান সমান ও বি সমান সমান ও সি দেওয়া হয়, মানে তিনটাই সমান আর কি, বোঝা গেছে? তাহলে উল্লেখিত গ্রহটির পৃষ্ঠে মুক্তিবেগ নির্ণয় করতে বলছে। তার মানে VE ইকুয়ালস টু, আই থিঙ্ক এটা তোমরা ভালোভাবেই পারবা, 2gm ডিভাইডেড বাই কত হয়ে যাবে আমাদের? r হয়ে যাবে। মানগুলোকে বসিয়ে দিব, m এর মান, g এর মান সবগুলোকে বসিয়ে দিব, ক্যালকুলেশন করব, যা আসবে তাই আমাদের অ্যান্সার। অবশ্যই কমেন্টে জানাই দিবা এটার উত্তর কত আসে। এরপরে দেখো নেক্সট আমাদের বলছে যে একজন অ্যাথলেট পৃথিবীতে দীর্ঘলাফ দিয়ে 4 মিটার দূরত্ব যেতে পারেন। পদার্থবিদ্যায় পারদর্শী এই অ্যাথলেট চাঁদের পৃষ্ঠে দীর্ঘলাফ দিয়ে এত মিটার যাওয়ার দাবি করেন, ঠিক আছে? তাহলে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ চাঁদের ভর এবং ব্যাসার্ধের 81 গুণ এবং কত গুণ দেওয়া আছে? 4 গুণ দেওয়া আছে। তাহলে পৃথিবীর এবং চাঁদের মুক্তিবেগের অনুপাত বের করতে বলছে। তাহলে পৃথিবীর মুক্তিবেগ VE ডিভাইড বাই চাঁদের মুক্তিবেগ কত? VM সমান সমান। তাহলে যেহেতু আমাদের এইখান থেকে মুক্তিবেগের অনুপাত বের করতে বলছে, তাহলে আমাদের এই জায়গা থেকে আমাদের দুইটার জন্য কি করা লাগবে? আমরা কি জানি? VE ইকুয়ালস টু রুট ওভার GM 2GM ডিভাইডেড বাই r, তাই না? তাহলে দেখো ভর হচ্ছে কি আমাদের সমানুপাতিক সম্পর্ক, তাহলে ভর আমাদের সমানুপাতিকই থাকবে, ME ডিভাইডেড বাই MM হয়ে যাবে ইন্টু, দেখো ব্যাসার্ধ হচ্ছে কি আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে M এইটা r, চাঁদের ব্যাসার্ধটা উপরে চলে যাবে, আর M ডিভাইডেড বাই কত হয়ে যাবে? RE হয়ে যাবে। এইবার আমরা একটু মানগুলোকে বসাই দিব, তাহলে যা হবার হয়ে যাবে। এখন বলছে কত? যে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর ME সমান সমান হচ্ছে কত? চাঁদের ব্যাসার্ধে চাঁদের ভরের 81 গুণ, 81 ইন্টু MM, এবং পৃথিবীর ব্যাসার্ধ RE ইকুয়ালস টু কত গুণ বলেছে? 4 গুণ, তাহলে 4 RM। তাহলে এইবার দেখো তো ME সমান সমান 81 বলেছে, 81 MM ডিভাইডেড বাই MM, ওকে, ইন্টু
আবার আমাদের এখানে কত বলেছে, আর এম ডিভাইড বাই 4, আর কত হয়ে যাবে, আর এম হয়ে যাবে। এই আর এম চলে যাবে, এই এম এম চলে যাবে। দেন এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে উপরে থাকবে কত, √81 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের এখানে আসবে 9 ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং আমরা যদি মুক্তিবেগের অনুপাত বের করি ভিই ইস টু ভি এম, তাহলে 9 ইস টু কত আসবে, 2 আসবে। বোঝা গেছে, 9 ইস টু 2 আসবে। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এরপর দেখো আমাদের কৃত্রিম উপগ্রহ, আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত। দেখো এখান থেকে আমরা একটু পড়াশোনা করব এই জায়গায় কৃত্রিম উপগ্রহটা নিয়ে। তাহলে প্রথমত আমরা দেখো কৃত্রিম উপগ্রহ এই জায়গায়, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, আর কৃত্রিম উপগ্রহটা কি থাকে, যে কোনো একটা উচ্চতা, ধরলাম এটা আমাদের এইচ উচ্চতায় দেওয়া আছে। ওকে, তাহলে এই জায়গায় আমাদের কৃত্রিম উপগ্রহের কি কি চাইবে, বেগ চাইবে, কৃত্রিম উপগ্রহের বেগ কত, আমাদের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল চাইবে, এবং এই জায়গা থেকে আমাদের আরেকটা বিষয় চাইবে, উচ্চতা, কত উচ্চতায় রাখা আছে, এই বিষয়টা আমাদের চাইবে। তাহলে প্রথমত আমরা বেগ বের করি। আমাদের ভি সমান সমান কত হয়ে যায়, ভি সমান সমান হচ্ছে কৌণিক বেগ ইন্টু হচ্ছে কত আমাদের আর, আরটা হচ্ছে কত, কেন্দ্র থেকে ওইটা পর্যন্ত দূরত্ব। তাহলে এই আরটাকে চাইলে আমরা এই পর্যন্ত আর প্লাস এইচ আকারে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখন দেখো প্রথমেই আমাদের এখান থেকে কি আসবে, আমাদের সেই উপগ্রহের বেগ আসবে 2π ডিভাইডেড বাই টি, 2π ডিভাইডেড বাই টি, কারণ ওমেগা কৌণিক বেগকে চাইলে আমরা 2π টি দ্বারা প্রকাশ করতে পারি, ইন্টু আর প্লাস এইচ। এটা কিন্তু আমাদের একটা সূত্র, এটা আমাদের একটা সূত্র, মনে থাকবে। ওকে, দেখো এটাকে চাইলে আমাদের এইভাবেও লেখা যায়, এই মানটাকে, ভি এর মানটাকে অন্য একটা মান দ্বারাও লেখা যাবে, সেটা হচ্ছে কত, √GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এই আকারেও লেখা যাবে। এরপর দেখো আমরা যদি এই মান দুইটাকে আমরা মুখস্থ করব। এরপরে দেখো পর্যায়কাল, আমরা যদি পর্যায়কাল দেখি, পর্যায়কাল, তাহলে পর্যায়কাল টি ইকুয়ালস টু কত হয়ে যাবে দেখো তো, এই সূত্র থেকে যদি নিয়ে যাই, তাহলে এখান থেকে 2π ডিভাইডেড বাই ভি ইন্টু আর প্লাস এইচ লেখা যায় না, এইটা একটা। এখন দেখো ভিকে আমরা রাখবো না, এই জায়গায় যদি আমি ভিকে না রাখি, তাহলে 2π, ভি এর মানটাকে আমি এই মান দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে এই জায়গায় কত হয়ে যাবে, উল্টে গেলে, তাহলে এই জায়গায় আমাদের √GM থাকবে, আর প্লাস এইচটা কোথায় চলে যাবে, এই জায়গায় উপরে চলে যাবে, আর প্লাস এইচ, এবং এই জায়গায় আরেকটা আর প্লাস এইচ আছে, আর প্লাস এইচ দেওয়া আছে। এখন একটা কাজ করতে পারি, দুইটা যেহেতু গুণ আকারে আছে আর প্লাস এইচ, এটাকে যদি একটা আমি বর্গমূল দিয়ে এটাকে একটা স্কোয়ার দেওয়া যাবে না, তাহলে কাটাকাটি হয়ে গেলে আবার আর প্লাস এইচই থাকবে। এই আর প্লাস এইচটা কিন্তু এই জায়গায় আছে। তাহলে এখন যেটা করা যাবে, 2π ইন্টু আর প্লাস এইচ এর উপরে, আর প্লাস এইচ এর উপরে হয়ে যাবে কিউব ডিভাইডেড বাই একবারে যদি দেই তাহলে হয়ে যাবে কত আমাদের GM। এই হচ্ছে কি আমাদের মান, বোঝা গেছে। এই সূত্রটাকে আমরা ব্যবহার করব, আমরা মেইনলি কোনটাকে ব্যবহার করব, এখান থেকে এইটা আমাদের অধিক ব্যবহৃত হবে, এইটা আমাদের অধিক ব্যবহৃত হবে। যদি আমাদের বেগ দেওয়া থাকে তাহলে আমরা পর্যায়কালের জন্য এটাকে ব্যবহার করতে পারি। এরপরে দেখো আমাদের উচ্চতা, এরপরে আমরা যদি উচ্চতায় যাই, ধরো এই সূত্রটাকেই নিয়ে এই জায়গায় যাব, তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে, পর্যায়কাল টি দেওয়া আছে, তাই না। আমি যদি উভয় পক্ষকে যদি এখানে, এটা যেহেতু একটা বর্গমূল দেওয়া আছে, তাই না, এখানে একটা বর্গমূল দেওয়া আছে, তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করে দিই, প্রথমত আগে আমি এখানে একটা কাজ করতে পারি, আর প্লাস এইচ এর উপরে যেহেতু কিউব দেওয়া আছে ডিভাইডেড বাই কত দেওয়া আছে, GM ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই কত হয়ে যাবে আমাদের, টি ডিভাইডেড বাই 2π লেখা যায়। ওকে, 2π লেখা যায়। এখান থেকে এই অ্যারোটাকে একটু বাদ দিয়ে দিই, নয়তো আমার জায়গায় হবে না। তাহলে এইবার দেখো, এখন আমি উভয় পক্ষকে বর্গ করে দিব, তাহলে আর প্লাস এইচ এর উপরে কিউব ইকুয়ালস টু, এইটা বর্গ করে দিলে কত হয়ে যাবে, টি স্কোয়ার হয়ে যাবে, নিচে হয়ে যাবে 4π স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে GMটা ছিল নিচে, ওইটাকে আমি ওই পাশে দিয়ে দিলাম,
GM। এটার উপর স্কোয়ার কেন হলো না? কারণ আগের থেকে এটার উপর একটা বর্গমূল ছিল, পরে আমরা নিয়ে গেছি। দেন এখান থেকে আমাদের এটার উপরে কিউব দেওয়া আছে, তাই না? এটার উপরে যদি কিউব দেওয়া থাকে তাহলে r প্লাস এইচ ইকুয়ালস টু, এটাকে একটা ঘনমূল করতে হবে। এটাকে ঘনমূল করলে GM টি স্কোয়ার ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 4 পায়ের উপরে স্কোয়ার হয়ে যাবে। ওকে, এখান থেকে দেখো এটাকে যদি আমি এই জায়গায় নিয়ে আসি, তাহলে এইবার এইচ ইকুয়ালস টু কত হয়ে যাবে? ঘনমূল রুট ওভার GM টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার মাইনাস হয়ে যাবে কত? এখানে আর হয়ে যাবে, তার মানে মাইনাস আর হয়ে যাবে এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত সবগুলো সূত্র। এখন আমরা এখান থেকে প্রশ্নগুলোকে একটু সলভ করব। প্রথমত আমাদের প্রথম কোশ্চেন কি বলছে? একটি উপগ্রহ পৃথিবীকে 24 ঘন্টায় বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এটা হচ্ছে কি পৃথিবীর আমাদের সেই উপগ্রহের পর্যায়কাল। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে ও বিকর্ষ ত্বরণ দেওয়া আছে। পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহটি কত উচ্চতায় অবস্থান করছে সেটা বের করতে হবে। তাহলে দেখো তো, উচ্চতা h সমান সমান একটু আগেই সূত্রটা পড়লাম আমরা, তাই না? এখানে ঘনমূল হয়ে যাবে GM টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার হয়ে যাবে মাইনাস কত জানি আমরা? আর জানি। এখন তাহলে আমরা এখানে কি করব? নর্মালি ঘনমূল, এখানে আমরা জি এর মানটাই বসাই দিব 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু এম এর মান কত দেওয়া আছে? এম এর মান, আচ্ছা এম এর মান আমাদের দেওয়া নেই, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। তাহলে কত উচ্চতায়? এখান থেকে 24 হয়ে যাবে, এবং আমাদের এইখান থেকে কত আসবে? টি স্কোয়ার। টি স্কোয়ার সমান সমান এখানে পর্যায়কাল দেওয়া আছে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টা, এখানে 24 ঘন্টা ইন্টু ঘন্টাকে আমাদের কি করতে হবে? সেকেন্ডে নিয়ে যাইতে হবে, আরও 3600 দ্বারা গুণ করতে হবে, এর উপর একটা স্কোয়ার দেওয়া আছে। অলরাইট, নিচে কত? 4 ইন্টু পাই স্কোয়ার মাইনাস হয়ে যাবে কত? আর এর মান কত দেওয়া আছে? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। কিলোমিটার যেহেতু দেওয়া আছে, এটাকে আমাদের 6 মিটারে কনভার্ট করতে হবে, এই জন্য আমরা 6 দিয়ে দিলাম। সরি, মিটারে কনভার্ট করতে হবে, এই জন্য আমরা 6 দিয়ে দিলাম। তাহলে এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, যে এই মানটা আসবে 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার উচ্চতায় আছে। বুঝে গেছে? তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা, এটাই হবে। এরপরে দেখো আমাদের ঘর নাম্বার। উচ্চতা পরিবর্তন না করে উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে ভূস্থির উপগ্রহ হয়ে যাবে? ভূস্থির উপগ্রহের পর্যায়কাল আমাদের 24 ঘন্টা। 24 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে প্রকাশ করি, তাহলে 24 ইন্টু আরও 3600 এটার সাথে গুণ করতে হবে। এটার সাথে গুণ করলে আমাদের ৮৬,৪০০ সেকেন্ড হয়। ৮৬,৪০০ সেকেন্ড হয়। এটা হচ্ছে কি আমাদের পর্যায়কাল। আমি তোমাদেরকে আশা রাখবো যে এইটাকেও একটু মুখস্থ রাখতে, কারণ অনেক সময় তোমাদের হিসাব নিকাশে সময় থাকে না, তোমরা দ্রুত এটাকে বসিয়ে দিতে পারবা। তাহলে ভূস্থির উপগ্রহের জন্য পর্যায়কাল আমাদের এত লাগবে, তাহলে বেগ কত হয়ে যাবে? ভি সমান সমান 2 পাই ডিভাইডেড বাই টি ইন্টু আর প্লাস এইচ। আর প্লাস এইচ, বোঝা গেছে? আর প্লাস এইচ। এখন বলছে কত? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এত। আমাদের এইচটা কোথা থেকে পেয়েছি? এইচটা আমরা এই জায়গা থেকে পেয়েছি। এই এইচ এর মানটা আমরা ওখানে বসিয়ে দিব। তাহলে 2 পাই ইন্টু কত হয়ে যাবে? ৮৬,৪০০ ইন্টু আর কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ কত? 2.67 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 7। দেন এইখান থেকে ক্যালকুলেশন করব, যেই মান আসবে সেটাই আমাদের অ্যান্সার। খুব কি কঠিন? একদম কিন্তু কঠিন না। বোঝা গেছে? এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? যে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতায় একটি গ্রহ আবর্তনশীল। ওকে, একজন নভোচারী মনে করে গ্রহটিকে আরও এত কিলোমিটার দূরে সরালে বেগ অর্ধেক হয়ে যাবে। তাহলে নভোচারীর ধারণাটা কি ঠিক? এটা আমাদের দেখতে হবে। প্রথমে আছে কত? মানে প্রাথমিকভাবে আমাদের প্রাথমিকভাবে কত উচ্চতায় দেওয়া আছে? প্রাথমিক এইচ সমান সমান 1000 কিলোমিটার, তার মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 1000 যেহেতু কিলোমিটার দেওয়া আছে 6 মিটার হয়ে যাবে। তখন তাহলে আমাদের বেগ কত আসবে? ভি ইকুয়ালস টু রুট ওভার তাহলে এখান থেকে আমাদের GM ডিভাইডেড বাই
আর প্লাস এইচ, এই জায়গায় আমরা মান বসিয়ে দিব। এই জায়গায় যদি আমি মান বসিয়ে দিই তাহলে কত আসবে 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু পৃথিবীর ভর। পৃথিবীর ভর আমাদের দেওয়া আছে 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই আর এর মান কত 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচ এর মান কত দেওয়া আছে 1 ইন্টু 10⁻6। দেন এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যেই মানটা আসবে সেটা হচ্ছে 7355, তোমরা আরেকবার চেক করে নিবা, ইন্টু 64 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপর নেক্সট দেন আমাদের নেক্সট যেটা করেছে ফাইনাল সেটা হচ্ছে কত আরও এত কিলোমিটার উচ্চতায় নিয়ে গেছে। দেখো তাহলে এইচ সমান সমান আগে অলরেডি 1000 কিলোমিটার ছিল, তাহলে আরও যদি 22,000 নিয়ে যায় তাহলে কত হয়ে যাবে 23,200 কিলোমিটার হয়ে যাবে, 23,200 কিলোমিটার। তাহলে এটাকে চাইলে আমি 23.2 ইন্টু 10⁻6 মিটার লিখতে পারবো। তাহলে সুতরাং ভি ইকুয়ালস টু √GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ লিখতে পারি। এখন তাহলে ক্যালকুলেশন যদি আমি করি মানগুলোকে আগে বসিয়ে দিব, তাহলে এখানে আসবে 6.67 ইন্টু 10⁻কত 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 আর নিচে কত 6.4 ইন্টু 10⁻6 প্লাস 2.32 লিখে দিলাম ইন্টু 10⁻7 দিয়ে দিলাম, এই জায়গায় 10⁻7 দিয়ে দিলাম। বোঝা যায়? আমি আরেকটু ইরেজ করে দরকার হয়ে লিখছি। দেখো উপরে আমাদের আমি 23.2 নিয়েছিলাম, ঠিক আছে, এখানে কেন আমি 2.6 নিলাম, 10⁻, কত হয়ে যাবে আমাদের 10⁻7 দিয়ে দিলাম। এখানে আমাদের 6 ছিল, এখানে আমি 7 দিয়ে দিলাম, এখানে আমরা সায়েন্টিফিক পদ্ধতিতে একটু লিখলাম। ঠিক আছে, তাহলে এইবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যেই মানটা আসবে 3367782 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার দেখো এটাকে যদি V1 ধরি, এটাকে যদি আমি V2 ধরি, তাহলে এইবার V1 ডিভাইডেড বাই V2 সমান সমান কত আসবে, যদি আমি ভাগ করে দেই তাহলে অবশ্যই আমাদের এটার মানটা কত V2 বেগ আমাদের অর্ধেক হবে কিনা, তার মানে V2 ডিভাইডেড বাই V1 যদি দেই তাহলে দেখা যাবে আমাদের মানটাকে যদি তুমি এখানে বসাও তাহলে আমাদের 0.5 আসবে, অর্ধেক হয়ে যাবে। এবং আমাদের নভোচারীর ধারণাটা কী ছিল, ঠিক ছিল। বোঝা গেছে? এরপরে দেখো আমাদের কোশ্চেন নাম্বার 3। পৃথিবীর পৃষ্ঠ থেকে 3 ইন্টু 10⁻4 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ এত কিলোমিটার বেগে পৃথিবীকে আবর্তন করতেছে। ওকে, আমাদের পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। উদ্দীপকে উল্লেখিত কৃত্রিম উপগ্রহটি স্থায়ী হবে কিনা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং দেখো অন্যান্য প্রশ্নের থেকে আলাদা। ঠিক আছে, এখন স্থায়ী হবে কিনা সেটার জন্য আমাদের একটু কাহিনীটা বুঝতে হবে। এইটা ধরো আমাদের পৃথিবী, এইটা আমাদের একটা পৃথিবী, এই দিক দিয়ে যে কোনো একটা রাস্তায় যে কোনো একটা পথে সেই কৃত্রিম উপগ্রহটা এই জায়গা থেকে মুভ করতেছে বা ঘুরতেছে। এখন আমাদের এইটার উপর দুইটা বল ক্রিয়া করবে, একটা হচ্ছে কি এই দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স বা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, এবং আরেকটা হচ্ছে কি আমাদের পৃথিবীর তার নিজের দিকে যে মহাকর্ষ বল আছে সেই বলটা। তাহলে এখন দুইটা বল যদি আমাদের সমান হয় তাহলে আমাদের বস্তুটা কি থাকবে, স্থির থাকবে বা স্থায়ী থাকবে। যদি সমান না হয় তাহলে স্থায়ী থাকবে না। যদি সেন্ট্রিফিউগাল ফোর্স যদি বেশি হয় বা কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্রমুখী বল যদি বেশি হয়ে যায় তাহলে এটা সিটকে পড়ে যাবে। আর যদি আমাদের এই বস্তুটার এই বলটা বেশি হয়ে যায় তাহলে একসময় ভূপৃষ্ঠে পতিত হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো এফসি যদি আমি বের করি তাহলে আমাদের কত জানি mv²/r, mv² ডিভাইডেড বাই আর। আর বলতে কোনটা আমাদের কেন্দ্র থেকে দূরত্ব, তার মানে r প্লাস এইচ হয়ে যাবে, r প্লাস এইচ হয়ে যাবে। তাহলে এইখান থেকে যদি আমি বের করি তাহলে দেখো তো আমাদের ওইটার ভর কত দেওয়া আছে, ওইটার ভর কত দেওয়া আছে, কৃত্রিম উপগ্রহের ভর দেওয়া আছে 1 ইন্টু 10⁻³ ইন্টু v²। দেখো তো v² দেখা যাচ্ছে 3 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে 3000 মিটার পার সেকেন্ড। এইটার উপরে আমাদের স্কোয়ার হয়ে যাবে, নিচে কত আসবে 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচ, উচ্চতা কত দেওয়া আছে 3 ইন্টু 10⁻4 কিলোমিটার, তার মানে 3 ইন্টু 10⁻7 মিটার হয়ে যাবে। এখন
এটাকে ক্যালকুলেশন করলে যেই মানটা আসবে সেটা হচ্ছে 247.25 এরকম একটা মান আসবে, এত নিউটন। ঠিক আছে, আবার দেখো এটা হচ্ছে কি আমাদের কেন্দ্রমুখী বল। আর যদি গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা যদি বের করি তাহলে এফ জি ইকুয়ালস টু আমরা কত জানি, জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপরে স্কোয়ার। তাহলে এইবার দেখো তো 6.67 ইন্টু 10⁻⁻11 পৃথিবীর ভর কত দেওয়া আছে, 6 ইন্টু 10⁻24 ইন্টু ওই বস্তুটার বা ওই উপগ্রহের ভর কত দেওয়া আছে, 1 ইন্টু 10⁻³ কেজি, এবং আর এর মান কত দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচ এর মান কত দেওয়া আছে 3 ইন্টু 10⁻7। ওকে, অলরাইট। তাহলে এইবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে এটার বল আসবে 302.18 নিউটন। তাহলে এখন দেখো তো, তাহলে আমাদের এফ জি আমাদের এফ জি ইজ গ্রেটার দেন কি এফ সি না? তাহলে আমাদের একসময় বস্তুটা কী হয়ে যাবে, পৃথিবীতে আবার কোনো না কোনোভাবে ভেঙে চুরে চলে আসবে, তার মানে এটা স্থায়ী থাকবে না। এরপরে দেখো আমাদের 4 নাম্বার কোশ্চেন বলছে, প্রথমে বলছে যে আমাদের কৃত্রিম উপগ্রহের বেগ কত। এই বেগটাকে আমরা আগে বের করে ফেলি। বেগ ভি সমান আমরা কত জানি, জি এম রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ঠিক আছে, আর প্লাস এইচ। আচ্ছা ঠিক আছে, এখন এটাকে তোমরা একটু বের করে নিবা। তোমাদের এটাকে আমি এইচ ডাব্লিউ দিলাম, কারণ এইরকম অঙ্ক আমি বহুত করেছি। জি এর মান জানি, এম এর মান জানি, কত উচ্চতায় নেওয়া যাওয়া হয়েছে সেই মানটাও জানি। তাহলে জাস্ট ক্যালকুলেশন করবা, বসিয়ে দিবা এবং কমেন্ট করে জানাই দিবা। আর তোমরা চাইলে এই নোটগুলো, যদি তোমরা কেউ নোট করে থাকো, এগুলো আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো। এরপরে দেখো আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা। ঘ নাম্বার কোশ্চেনে আমাদের কি বলেছে, উদ্দীপকে কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে কিনা, ভূস্থির উপগ্রহ হবে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। ভূস্থির উপগ্রহ হওয়ার জন্য আমাদের কি লাগে, ভূস্থির উপগ্রহ হওয়ার জন্য পর্যায়কাল লাগে আমাদের 24 ঘন্টা। তাহলে আমরা দেখি পর্যায়কাল কত হয়। পর্যায়কাল কত হয়ে যাবে, 2π ইন্টু রুট ওভার আর প্লাস এইচ এর উপরে হোল কিউব ডিভাইডেড বাই জি এম। তাহলে এইবার 2π ইন্টু মানগুলোকে আমরা বসিয়ে দিব। আর এর মান কত, 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচ কতটুকু নিয়ে যাওয়া হয়েছে, 3.464 ইন্টু 10⁻6 ডিভাইডেড বাই জি এম 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম এর মান কত, 6 ইন্টু 10⁻24। এইবার যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এটার যেই মানটা আসবে সেই মানটা হচ্ছে 9722 ইন্টু 0.1 সেকেন্ড। ঠিক আছে, এত সেকেন্ড। এটাকে যদি আমি 3600 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের ঘন্টায় চলে আসবে 2.7 আওয়ার। 2.7 আওয়ার। তাহলে এটা কি আমাদের পর্যায়কাল কি 24 ঘন্টা হয়েছে? 24 ঘন্টা যদি না হয় তাহলে আমাদের কি হবে না, এটা ভূস্থির উপগ্রহ হবে না। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, যে পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 80 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার উচ্চতায় তুলে এর মধ্যে এত জুল গতিশক্তি সঞ্চারিত করা হলো। ওকে, তাহলে এখন বলছে যে কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল কত। তাহলে আমরা টি সমান কত জানি, সেম ওয়েতে 2π রুট ওভার আর প্লাস এইচ, কত মিটার উচ্চতায় করা হয়েছে, আর প্লাস এইচ এর উপরে কিউব ডিভাইডেড বাই জি এম। ঠিক আছে, তাহলে সব কিছুর মানই এখানে দেওয়া আছে। ভূপৃষ্ঠটি এত কিলোমিটার উচ্চতায়, তাহলে উচ্চতা দেওয়া আছে, জি এর মান জানি, এম এর মান জানি, আর এর মান জানি, মান বসিয়ে দিব। এইটাও তোমাদের ক্যালকুলেশনটুকু শুধু বাড়ির কাজ, যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের নেক্সট টপিক কৃতকাজ সম্পর্কিত। কৃতকাজ বলতে পারি অথবা গতিশক্তির পরিবর্তন বলতে পারি, যা কিছুই বলি না কেন শক্তি সংক্রান্ত সব কিছুই এইটাতে আছে। তাহলে দেখো আমরা সূত্রটা অলরেডি দেখে ফেলেছি। সেটা দেখে ফেলেছি কি, যে ডাব্লিউ সমান জি এম এম ইন্টু 1/r1 মাইনাস হচ্ছে কত 1/r2। এখন আমাদের এইটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, আমাদের এই ভূপৃষ্ঠ থেকে ধরলাম এইচ উচ্চতায় একটা উপগ্রহ পাঠানো হয়েছে, এটা হচ্ছে আমাদের আর।
তাহলে ইনিশিয়াল দূরত্বটা আমরা যদি এটার ক্ষেত্রে বলি, তাহলে আমাদের সূত্রটা আসবে এরকম, GMM 1/r1, প্রথম উচ্চতাটা আমাদের কত ছিল r, মাইনাস পরের উচ্চতাটা হয়ে গিয়েছে 1/r+h। এইটাই হচ্ছে কি আমাদের কৃতকাজের জাস্ট সিম্পল একটা ইকুয়েশন। এখান থেকে জাস্ট আমরা শুধু ম্যাথগুলোকে দেখব যে কিভাবে আসে। এখন বলেছে দেখো যে 3 ইন্টু পৃথিবীর পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় একটি উপগ্রহ, ঠিক আছে, 3 কিলোমিটার পার সেকেন্ড আওয়ার বেগে, এখানে একটা বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার সেকেন্ড আওয়ার বেগে পৃথিবীকে আবর্তন করেছে। ওকে, পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, উপগ্রহটির ভর দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। অলরাইট, এখন বলছে যে কৃত্রিম উপগ্রহটি উল্লেখিত উচ্চতায় তুলতে কৃতকাজের পরিমাণ কত হয়ে যাবে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত আসবে, GMM ডিভাইডেড বাই 1 মাইনাস আর মাইনাস 1/r মাইনাস 1/r+h। তাহলে এইবার জি এর মান বসাবো 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে পৃথিবীর ভর, ইন্টু 10⁻24 ইন্টু এম এর ছোটো হাতের এম এর মানটা কত 1 ইন্টু 10⁻3 ইন্টু 1/r1, r1 কত পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6 মাইনাস r+h দেওয়া আছে। এই r এর মান কত জানি আমরা, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6 প্লাস h কত উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে 3 ইন্টু 10⁻4 3 ইন্টু 10⁻4 কিলোমিটার, তার মানে 7 মিটার হয়ে যাবে। এটাকে জাস্ট বসিয়ে দিব, দেন ক্যালকুলেশন করলে আমাদের মান যেটা আসবে সেটা হচ্ছে 5.156 ইন্টু 10⁻10 জুল, ঠিক আছে, 10⁻10 জুল। এটাই হচ্ছে কি আমাদের কৃতকাজ। তারপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন, ওই যে একটা এরকম কোশ্চেন দেখেছিলাম সেইটার কৃতকাজের কোশ্চেনটা বাকি আছে। এখন বলছে যে এ অথবা বি উপগ্রহে 1000 কেজি ভরের একটি নভোযানকে মহাশূন্যে পাঠাতে হলে গতিশক্তির প্রয়োজন কত। আগে সূত্র দেখি। তাহলে প্রথমে আমাদের যে r1টা আমরা নিব সেটা হচ্ছে কি ওই গ্রহের ব্যাসার্ধ, ঠিক আছে, এবং r2 হচ্ছে কত মহাশূন্যে, r2 হচ্ছে কত আমাদের, r2 হয়ে যাবে ইনফিনিটি, মহাশূন্যে পাঠালে ইনফিনিটি। তাহলে কৃতকাজের সূত্রটা কত আসবে, GMM ইন্টু 1/r1 মাইনাস 1/ইনফিনিটি, তার মানে এটা 0 হয়ে যাবে। আলটিমেটলি আমাদের সূত্রটা আসবে GMM ডিভাইডেড বাই কত আসবে, জাস্ট একটা r থেকে যাবে। এখন প্রথমত এ উপগ্রহের জন্য কৃতকাজের পরিমাণ কত আসবে, GMA ইন্টু M ডিভাইডেড বাই কত RA। তাহলে এখন মানগুলোকে আমি বসিয়ে দিব। জি এর মান কত জানি আমি 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এ গ্রহটির ভর কত দেওয়া আছে, পৃথিবীর ভরের মতোই, তাই না, তাহলে পৃথিবীর ভরটাই আমরা ধরে নিলাম। বুঝা গেছে। তারপরে দেখো তো এম এর মানটা কত দেওয়া আছে, এই জায়গায় আমাদের এম এর মান তো হচ্ছে যে আমাদের কত, কোথায় গেল 1000 কেজি, তার মানে এখানে আমরা 1000 বসিয়ে দিব, এবং আর হচ্ছে কত আমাদের ওইটার ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনের মানটা আমি এই জায়গায় বসিয়ে দিব। এর মান যেটা আসবে সেটা হচ্ছে 6.256 ইন্টু 10⁻10 জুল, এত জুল। বোঝা গেছে। তারপরে দেখো আমি যদি বি উপগ্রহের কথা বলি, বি উপগ্রহের কৃতকাজ যদি আমি বের করি, ডাব্লিউ সমান সমান GMB ইন্টু হচ্ছে ছোটো হাতের এম ডিভাইডেড বাই কত RB। অলরাইট, তাহলে এইবার যদি আমি ক্যালকুলেশন করি 6.67 ইন্টু 10⁻11 ইন্টু আমাদের এইখান থেকে জি এর মানটা কত আসবে, এর মানটা ওই উপগ্রহের ভরটা কত দেওয়া আছে, গ্রহের ভরটা 7.4 ইন্টু 10⁻, ওরে বাপরে বাপ, এত ভালোই দেওয়া আছে, এত বেশি, ইন্টু এম এর মান দেওয়া আছে কত 1000, তার মানে 10⁻3 লিখে দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1600 কিলোমিটার 1.6 ইন্টু 10⁻6 মিটার দিয়ে দিলাম। এখন এইখান থেকে যেই মানটা আসবে কৃতকাজে 3.086 ইন্টু 10�9 জুল, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের প্রথমটার বেশি আসছে, এটার একটু কম আসছে। এই হচ্ছে আমাদের গতি পাঠানোর জন্য কৃতকাজ যতটুকু
ততটুকুই আমাদের গতিশক্তির প্রয়োজন হয়ে যাবে। এরপরে দেখো আমাদের কোশ্চেন নাম্বার 3, পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। 80 কেজি ভরের একটি বস্তুকে ভরের কৃত্রিম উপগ্রহকে 200 কিলোমিটার উচ্চতায় তুলে এত গতিশক্তি সঞ্চারণ করা হলো, ঠিক আছে। উদ্দীপকের গ্রহটিকে মহাশূন্যে পাঠানোর জন্য গতিশক্তির পরিবর্তন করতে হবে কিনা। মহাশূন্যে পাঠানো হয়েছে, তার মানে আমাদের দেখো অলরেডি সে কত কিলোমিটার উচ্চতায় ছিল। অলরেডি দেখো আমাদের আগে থেকেই সে R1 সমান সমান কত ছিল, R প্লাস এইচ কত আছে এখানে 6.4 ইন্টু 10⁶ প্লাস দেখো মানে অলরেডি সে একটা 200 কিলোমিটার উচ্চতায়, তার মানে 200 তাহলে 2 ইন্টু 10⁵ মিটার হয়ে যাবে না। অলরেডি সে এত উচ্চতায় পরিভ্রমণ করতেছে। এই উচ্চতা থেকে তাকে যদি মহাশূন্যে পাঠানো হয় R2 = ইনফিনিটিতে যদি পাঠানো হয়, তাহলে আমাদের কি পরিমাণ গতিশক্তির পরিবর্তন হবে, সেটা আমাদের গতিশক্তি পরিবর্তন কৃতকাজের সমান। তাহলে W = কত হয়ে যাবে, Gmm ইন্টু 1/R1 প্লাস মাইনাস 1/R2। R2 এর মান যেহেতু ইনফিনিটি, তার মানে 0 হয়ে যাবে। তাহলে উপরে দেখো Gm, তার মানে 6.67 ইন্টু 10⁻11 ইন্টু m এর মান কত। m এর মানটা হচ্ছে কি আমাদের পৃথিবীর ভর কত দেওয়া আছে, 6 ইন্টু 10⁻24 ইন্টু ওই m এর মানটা কত, ওই উপগ্রহের বা কৃত্রিম উপগ্রহ যেটা আছে সেটার ভর, তার মানে 80 কেজি। ওকে, অল রাইট। তার মানে এখানে R1 সমান সমান কত, R প্লাস এইচ, তার মানে 6.4 ইন্টু 10⁶ প্লাস 2 ইন্টু 10⁵, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করলে দেখা যাবে আমাদের যেটা আসবে 4.85 ইন্টু 10⁹ জুল। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের কৃতকাজ থেকে মোটামুটি মাঝে মধ্যে কোশ্চেন আসে, খুব বেশি আসে না, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত ক্লাসটা তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পারছো, ঠিক আছে। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা প্রচুর পরিমাণ পড়াশোনা করো, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। পরীক্ষাগুলো ভালো করে দাও, দেন অ্যাডমিশনের জন্য একটা চিন্তা ভাবনা করো, ঠিক আছে। এর আগেই চিন্তা ভাবনা করার দরকার নাই, ঠিক আছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।